আচ্ছা দেখো, আমরা হচ্ছে লাস্ট ক্লাসে তোমাদের চ্যাপ্টার 6.1 অর্থাৎ ম্যাথ সেকেন্ড পেপারের চ্যাপ্টার 6.1 যেটা পরাবৃত্ত ছিল। সো পরাবৃত্তটা মোটামুটি ম্যাথগুলো দেখছিলাম এসিও ম্যাথসের বই থেকে। সো ওইখানে তোমাদের বলছিলাম যে আমাদের এই যে কনিক্সটা আছে বা কনিকটা আছে, এটা হচ্ছে কেতাব স্যারের বইতে ম্যাথগুলো ভালোভাবে দেওয়া আছে, থিওরিগুলো ভালোভাবে দেওয়া আছে। আমি তোমাদের থিওরিতে পড়াচ্ছি, সাথে সাথে ম্যাথও করাচ্ছি। তো তোমরা কী করবে, থিওরিটা আমার থেকে পড়বা, দেন হচ্ছে এসে আমার স্যারটা আমি সলভ করে দিচ্ছি, দেন তোমরা হচ্ছে এটা শেষ হলে দেন কেতাব স্যারের বইটাও করবা। হ্যাঁ, তো চলো আজকে হচ্ছে আমরা 6.2তে ঢুকবো। 6.2 বলতে এখানে তো তিনটা চ্যাপ্টার বলছি আমি, একটা হচ্ছে 6.1, একটা 6.2, আর হচ্ছে 6.3, মানে তিনটা পার্ট আছে। সো 6.1টা ছিল পরাবৃত্ত নিয়ে, আর 6.2টা হচ্ছে উপবৃত্ত নিয়ে, আর 6.3 হচ্ছে তোমাদের অধিবৃত্ত নিয়ে। সো আজকে হচ্ছে আমরা উপবৃত্ত নিয়ে কথা বলবো বা ইলিপস নিয়ে কথা বলবো। সো চলো আমরা থিওরিটা আগে দেখি, দেন হচ্ছে আমরা ম্যাথগুলো দেখবো। হ্যাঁ, তো চলো আজকে হচ্ছে আমরা শুরু করতে চাচ্ছি। এটা হচ্ছে চ্যাপ্টার 6.2 বলতে পারো, বাট ম্যাথ তো আজকে করাবো না, সো থিওরি পড়বো আর কি। চ্যাপ্টার 6, এটা হচ্ছে তোমাদের আজকে পড়বো আমরা উপবৃত্ত। বরাবর ইলিপস। সো উপবৃত্ত বা ইলিপসটা শুরু করবো এখন। কথা হচ্ছে চলো আমরা থিওরিটা মোটামুটি একটু দেখি। সো এই চ্যাপ্টারে ম্যাথ আছে, মোটামুটি ভালোই অঙ্ক আছে, আর থিওরি বলতে ছবিটা বুঝতে পারলেই হয় আর কি। সো আমি তোমাদের পরাবৃত্তে তিনটা টাইপের পরাবৃত্ত দেখেছিলাম, এখানেও তিনটা টাইপের উপবৃত্ত আছে আর কি। সো পরাবৃত্তের বেলায় যেমন এখানে একই কাজ আর কি, ওইখানে আমরা যেমন টাইপ 1-এর পরাবৃত্তটা বুঝলে বাকিগুলো যেভাবে বুঝতে পারতাম, সেমভাবে তুমি এখানে যদি টাইপ 1-এর উপবৃত্তটা বুঝো তাহলে টাইপ 2 টাইপ 3 একদম ইজিলি বুঝে যাবা, বুঝতে পারছো? তো পরাবৃত্তের অঙ্কগুলো আর কি একটু কঠিন টাইপের ছিল, মানে তোমাকে একটু ক্যালকুলেশন করা লাগছে বা একটু অন্যভাবে চিন্তা করা লাগছে, বাট এইখানে এত কঠিন না, হ্যাঁ, ছবিটা বুঝলেই হয়। সো চলো আমরা, তোমাদের যদি মনে থাকে একদম প্রথম ক্লাসে আমি একটা জিনিস বলছিলাম, যেমন ধরো এটা যদি আমি একটা কোণক বানাই, একটা কোণককে আমরা আর কি বিভিন্ন অ্যাঙ্গেলে কাটছিলাম বা বিভিন্নভাবে কাটছিলাম, সমবৃত্তভূমি কোণককে। তো এটা হচ্ছে ধরো আমরা একটা এটা হচ্ছে আমার একটা কোণক, বা এটাকে আমরা বলছিলাম সমবৃত্তভূমি কোণক। মানে একটা সমকোণী ত্রিভুজকে নিয়ে যদি আমরা ঘুরাই তার মানে লম্বকে অক্ষ ধরে, তো তাহলে এরকম একটা আমরা সমবৃত্তভূমি কোণক পাই। এখন আমরা এই কোণকটাকে কি করছি, এখানে আমরা তো পরাবৃত্তের বেলায় দেখছি যে ওইখানে আমরা কি করছিলাম, যে এই ধারের সমান্তরালে কাটছিলাম এবং ভূমিকে ছেদ করে। সো উপবৃত্তের বেলায় তুমি কি করবে, আর বৃত্তের বেলায় ছিল একদম ভূমির সমান্তরালে কাটছিলাম, আর উপবৃত্তের বেলায় আমরা কি করছি, ভূমির সমান্তরাল কাটলে একটু বাঁকা করে কাটবো, বা তোমরা এরকম বলতে পারো যে মানে আমরা কোণটাকে একটু তির্যকভাবে কাটবো আর কি। হ্যাঁ, তো সেই শেপটা হবে উপবৃত্ত। তির্যকভাবে বলতে এরকম, মানে সমান্তরাল না, আর একদম তোমার ভূমির সমান্তরাল না, এই ধারের সমান্তরাল না, এরকমভাবে কাটবে একটু বাঁকা করে আর কি। এটা ছিল হচ্ছে তোমাদের বৃত্ত যদি এইভাবে কাটো, আর যদি একটু এরকম করে কাটো তাহলে সেটা হবে উপবৃত্ত আর কি। হ্যাঁ, এইভাবে কাটতে পারো বা তুমি এইভাবেও কাটতে পারো, সমস্যা নেই। আচ্ছা, এটা যদি কাটো এরকম আসবে, এরকম একটা শেপ পাবা আর কি, মানে একটু চ্যাপ্টা টাইপের বৃত্ত আর কি এরকম। বা তুমি এরকম নিচের দিকে কাটতে পারো, এভাবে কাটতে পারো। হ্যাঁ, সো এটাও হয়। এইরকম এটাকে আমরা বলছি উপবৃত্ত, এই শেপটা হবে হচ্ছে উপবৃত্ত, মানে একটু বৃত্তির মতো হলেও একটু চ্যাপটা হবে, বুঝতে পারছো? সো এটাকে আর কি আমরা এইভাবে দেখাইতাম উপবৃত্তটা, তোমার যদি মনে থাকে এরকম, মানে এইরকম ধরো এরকম দেখাইতাম। হ্যাঁ, এটাই হচ্ছে ছিল আমাদের ইলিপস, মানে ওই ডিমের মতো আর কি, বা চমচমের মতো যেটাই বলো। সো
সো এটা ছিল আমাদের কিভাবে উপবৃত্তটা আর কি আসছে। সো কনিকের প্রতিটা জিনিস এই সমবৃত্ত কোণক থেকে আসছে। এটা বিভিন্নভাবে কেটে এক একটা ক্রস সেকশন নিছে, দেন লম্বচ্ছেদ নিছে, প্রস্থচ্ছেদ নিছে, এরকম নিয়ে বিভিন্ন রকম জ্যামিতিক কাঠামো পায়। সো ওইগুলোর এক একটা নাম দিচ্ছে কনিক। সো এটা আমরা বুঝতে পারছি। সো এখন উপবৃত্তের বেলায় আমাদের সংজ্ঞাটা জানা জরুরি। এখন ওদের আর কি দুইটা সংজ্ঞা আছে। তোমরা তো পরাবৃত্তের বেলায় একটা সংজ্ঞা পড়ছিলা, বাট উপবৃত্তের ক্ষেত্রে দুইটা সংজ্ঞা আছে, বুঝতে পারছো? সো আমরা কিন্তু একদম কনিকের যেই সাধারণ একটা সংজ্ঞা পড়ছিলাম, তোমাদের তো মনে আছে একদম প্রথম ক্লাসের দিকে যখন থিওরি পড়াইছিলাম, জেনারেল থিওরি, তখন কিন্তু আমি বলছিলাম যে কনিকের একটা সাধারণ সংজ্ঞা ছিল। ওই সংজ্ঞা দিয়ে সবগুলা কনিককেই মেজার করা যায়, বুঝতে পারছো? সো ওইটা তো আছে, আরেকটা সংজ্ঞা আছে। চলো আমরা সাধারণ সংজ্ঞাটা এখানের জন্য আবার ইউজ করি, যেহেতু সাধারণ সংজ্ঞাটা সবগুলা কনিকের জন্যই যায়। সো একদম প্রথম সংজ্ঞাটা ছিল আমাদের সঞ্চার পদ্ধতি, তোমাদের যদি একটু মনে থাকে। সংজ্ঞা হচ্ছে একটা সঞ্চার পদ্ধতি। এটা ছিল আমাদের জেনারেল সংজ্ঞাটা আর কি। উপবৃত্ত বলো, পরাবৃত্ত বলো, অধিবৃত্ত বলো, বৃত্ত বলো, আর একজোড়া সরলরেখা বলো, সবার জন্য এটা যায়। সো এখানে আমাদের তিনটা জিনিস লাগে, একটা হচ্ছে চলন বিন্দু লাগে, একটা স্থির বিন্দু লাগে, একটা হচ্ছে একটা নির্দিষ্ট সরলরেখা লাগে। চলো এটা হচ্ছে আমার ধরো একটা নির্দিষ্ট বিন্দু নিলাম, এটা হচ্ছে এস বিন্দু, যেটা স্থানাঙ্ক আলফা কমা বিটা। আর হচ্ছে আমি একটা নির্দিষ্ট সরলরেখা নেব এইরকম। এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট সরলরেখা। এই নির্দিষ্ট সরলরেখাটা আমরা বলছিলাম এটাকে বলা হচ্ছে নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখা। নির্দিষ্ট সরলরেখা, এটার নাম দিয়েছিলাম নিয়ামক রেখা, এটাকে বলতে পারো দ্বিকাক্ষ রেখা। তো এটার সমীকরণ হবে এরকম আর কি, lx প্লাস my প্লাস n ইকুয়াল টু 0। সো এটা ছিল এটার সমীকরণটা। সো নির্দিষ্ট বিন্দু, নির্দিষ্ট সরলরেখা দেওয়া আছে, এটা ছিল নির্দিষ্ট বিন্দু। সো এরপরে হচ্ছে তোমাদের আমি কী করবো, একটা চলমান বিন্দু দেওয়া আছে, ধরো এখানে ভিতরে চলমান বিন্দু দেওয়া আছে। সো এটা হচ্ছে আমাদের পি এক্স কমা ওয়াই, এটা পি এক্স আমাদের চলমান বিন্দু। হ্যাঁ, সো এখন আমরা তো সঞ্চার পদ্ধতি আমরা জানি সব কিছু সংজ্ঞায় দেওয়া যায়। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমার পি বিন্দুটা সাথে আমি কী করি, একটু কষ্ট করে এইগুলোটা যোগ করে দিলাম, এসপি দূরত্বটা যোগ করে দিলাম আর পিএমটা যোগ করে দিলাম। এগুলো তোমাদের আগেও বলছি আমি, সো এগুলো নতুন কিছু না। এটা হবে পিএম দূরত্ব। হ্যাঁ, পিএম, এটা এসপি দূরত্ব। সো এখন আমরা তো আগেই বলছিলাম যে জেনারেল সংখ্যাটা যখন দিছি তখন বলছিলাম যে পি বিন্দু এমনভাবে চলতেছে যাতে আমার এই এসপি দূরত্বটা আর পিএম দূরত্বটার যে অনুপাত, মানে এই দূরত্ব আর এই দূরত্বের অনুপাত, এই অনুপাতটা কি সর্বদা একটা ধ্রুবক হবে। আর সেই ধ্রুবককে আমরা বলছিলাম ই বা উৎকেন্দ্রিকতা বা উৎকেন্দ্রতা। হ্যাঁ, সো এখন ওটা ছিল আমাদের জেনারেল সংখ্যা, যে আমরা এইটা বা এটা করলে বা এটার অনুপাত করলে কি পাইবো, পি বিন্দু এমনভাবে চলতেছে যাতে সর্বদা এটার অনুপাত একটা ধ্রুবক হয় বা ই হয়। এখন ওটা তো জেনারেল সংখ্যা ছিল সব তোমাদের কনিকের জন্য। হ্যাঁ, জেনারেল সংখ্যা। এখন এই উপবৃত্তের বেলায় কাজটা কী হবে, পরাবৃত্তের বেলায় দেখছিলাম যে এই দূরত্বটা সমান ছিল। হ্যাঁ, এইটা বা এটা কিন্তু সমান ছিল, বা এটা করলে 1 আসছে, মানে ই এর মানটা 1 আসছে, বাট এইখানে ই এর মানটা 1 থেকে ছোটো আসবে, বুঝতে পারছো? এইখানে ই এর মানটা কি 1 থেকে ছোটো আসবে। সো আমরা এরকম বলছিলাম এসপি, তোমার যেমন মনে থাকে এসপি বাই পিএম, এটা হচ্ছে ই, এটা ছিল ই। সো এখানে কিন্তু আমার ই এর মানটা হচ্ছে 1 থেকে ছোটো আসবে। হ্যাঁ, সো ই এর মান 1 থেকে ছোটো মানে কি এসপি দূরত্বটা ছোটো হবে, পিএম দূরত্বটা বড় হবে, বুঝতে পারছো? সো দেখো তাহলে পি বিন্দু কেমনভাবে চলতেছে, এইরকম আর কি। এরকম ধরো। হ্যাঁ,
দেখো বোঝা যায় কিনা। মানে পি বিন্দুটা এমনভাবে চলতেছে, জেনারেল সংখ্যা ছিল এটা বা এটা, এটা বা এটা করলে আমি একটা ধ্রুবক পাবো, ই পাবো, হ্যাঁ এটা সমস্যা নাই। বাট এখানে স্পেসিস সংখ্যা হচ্ছে তোমাদের, বা নির্দিষ্ট সংখ্যাটা হচ্ছে আমার এই এসপি দূরত্বটা ছোট হবে, এটা হবে ছোট ছোট, আর এটা হবে বড়। বুঝতে পারছো? মানে ই এর মানটা হবে হচ্ছে আমার ছোট, এক থেকে ছোট হবে, বাট এক থেকে ছোট হলেও এটা কিন্তু শূন্য থেকে বড়, হ্যাঁ এক থেকে ছোট এরকম। তাহলে আমার পি বিন্দুর সঞ্চার পথের নাম হবে কি? উপবৃত্ত। বুঝতে পারছো? মানে পি বিন্দু এমনভাবে চলবে যাতে আমার সর্বদা, আমরা তো জানি যে পি বিন্দু এমনভাবে চলতেছে যাতে সর্বদা এটা এটার অনুপাতে একটা ধ্রুবক হয়, হ্যাঁ ওই ধ্রুবকটার মান কী হবে যদি 1 থেকে ছোটো হয়, বা পি বিন্দু এমনভাবে চলতে যেন সর্বদা এই এসপি দূরত্বটা ছোটো থাকে আর পিএম দূরত্বটা বড় থাকে। যদি বড় থাকে এরকমভাবে চলতে থাকলে আমার কী করবে, এই পি বিন্দু যে সঞ্চার পথটা আছে এটাকে আমরা বলবো উপবৃত্ত। তার মানে তোমার এই পি বিন্দুর যে সঞ্চার পথটা আছে, বা এখানে বলতে পারো যে অসংখ্য বিন্দুর যে সেটটা আছে, এই সেটের প্রতিটা বিন্দু থেকে আমার কি হবে, প্রতিটা বিন্দু থেকে এই যে নির্দিষ্ট বিন্দু আছে এই নির্দিষ্ট বিন্দুর দূরত্বটা ছোট হবে, আর এই নিয়ামক রেখার দূরত্বটা কী হবে আবার বড় হবে। বুঝতে পারছো? মানে এসপিটা ছোট হবে আর পিএমটা বড় হবে। যদি এই শর্ত সাপেক্ষে চলতে পারে তাহলে আমরা পি বিন্দুর সঞ্চার পথটাকে বলবো, এটা সঞ্চার পথ, সঞ্চার পথটাকে কী বলবো, উপবৃত্ত। হ্যাঁ উপবৃত্ত। আর তোমাদের এই যে নির্দিষ্ট বিন্দুটার নাম তো আমরা জানি ছিল ফোকাস, উপকেন্দ্র। বুঝতে পারছো? তার মানে আমরা সংখ্যাটা কিন্তু বুঝতে পারলাম এখানে, যে আমরা তো জানি যে পি বিন্দু এমনভাবে চলতেছে যেন এসপি বাই পিএম এর অনুপাতে একটা ধ্রুবক হয় যেটা উৎকেন্দ্রিকতা, সেই উৎকেন্দ্রিকতার মান হবে এখানে 1 থেকে ছোট। যদি 1 থেকে ছোট হয় তাহলে আমরা কি করব, এই পি বিন্দুর সঞ্চার পথটাকে বলবো উপবৃত্ত। বা তোমরা বলতে পারো যে পি বিন্দু এমনভাবে চলতেছে যেন সর্বদা এসপি দূরত্বটা ছোট হয় আর পিএম দূরত্বটা বড় হয়, তাহলে পি বিন্দু যে সঞ্চার পথটা আছে সেই সঞ্চার পথকে বলবো আমরা উপবৃত্ত। হ্যাঁ, সো এখন একটা কাহিনী আছে, কাহিনী বলতে হচ্ছে তোমার, যেহেতু আমি বলতেছি যে ই এর মানটা বা এসপি বাই পি এর মানটা 1 থেকে ছোট হবে, সো 1 থেকে ছোট হলে কি এটা নেগেটিভ হতে পারে? 1 থেকে ছোট তো তোমার 0.5, তারপর 0.2 এগুলো তো হতে পারে, তাই না? এই নেগেটিভ তো হতে পারে, -1 -2 এরকম হতে পারে না? ওটা হবে না। এখানে তোমার কারণ কি দেখো, আমি একটু তোমাদের একদম শুরু থেকে বলে আসতেছি যে এখানে এই যে এসপিটা বলো বা পিএমটা বলো, এটা কিন্তু দূরত্ব। এসপিও একটা দূরত্ব, পিএম দূরত্ব, তাহলে দুইটা দূরত্বের অনুপাত কি কখনো নেগেটিভ হওয়া সম্ভব? কখনোই কিন্তু নেগেটিভ হওয়া সম্ভব না। বুঝতে পারছো? এই জন্য ই এর মান কিন্তু কখনো আমার কি হবে না, মাইনাস হবে না। হ্যাঁ, কারণ আমার এসপি আর পিএম হচ্ছে দুইটা পজিটিভ দূরত্ব, সো তাদের অনুপাতটাও কিন্তু পজিটিভ হবে। হ্যাঁ, সো এই জন্য আছে ই এর মানটা হচ্ছে তোমার কি হবে, 0 থেকে বড় হবে, 1 থেকে ছোট হবে, মানে এরকম। দেখো 0 থেকে বড়, 1 থেকে কি আমার ছোট। বুঝতে পারছো? সো এই শর্ত সাপেক্ষে চললে আমি বলতেছি পি বিন্দুর সঞ্চার পথটা হবে আমরা একটা উপবৃত্ত। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের উপবৃত্তের প্রথম সংখ্যা। হ্যাঁ, সো এরকম বলতে পারি, তারা সংখ্যা অনুসারে আমরা এসপি বাই পিএম লিখছি এরকম করে, বা এরকম লিখতে পারো যে, বা এটা আমি যদি এসপিটা লিখি, এসপি ইকুয়াল টু কি লেখা যায়, ই ইন্টু পিএম। বুঝতে পারছো? সো এটা হচ্ছে আমাদের, ওরা বলে যে উপবৃত্তের প্রথম সংখ্যা। এটা হচ্ছে আমার উপবৃত্তের প্রথম সংখ্যা। বুঝতে পারছো? তাহলে এটা বোঝা গেল। হ্যাঁ, সো এই সংজ্ঞাটা কিন্তু মনে রাখবা, কারণ আমরা এই সংজ্ঞাটা দিয়ে টাইপ 3 উপবৃত্তকে আর কি সমাধান করবো বা সমীকরণ বের করবো। এটা এখন বোঝার দরকার নেই, আমি তোমাদের পরে দেখাবো না। সো এখন উপবৃত্তের দ্বিতীয় আরেকটা সংজ্ঞা, সেটা যদি একটু দেখাই। সো পরাবৃত্তের আমাদের একটাই সংজ্ঞা ছিল, বাট উপবৃত্তের দুইটা আছে। হ্যাঁ, তো আরেকটা সংজ্ঞা জানাও খুব জরুরি, কারণ দুইটা সংজ্ঞা দিয়ে ম্যাথ আসতে পারে। সো দ্বিতীয় সংজ্ঞাটাই আসলে আসল সংজ্ঞা বলতে পারো, এটা হচ্ছে উপবৃত্তের দ্বিতীয় সংজ্ঞা।
অভিভূতের দ্বিতীয় সংজ্ঞা। সো এটা যদি একটু বুঝো, সো এটা একটু বুঝে। আর আরেকটা জিনিস এখানে মনে রাখো, যেমন এখানে যে আমি বলছি যে এখানে এসপি দূরত্বটা ছোটো, পিএম দূরত্বটা বড়। দেখো এসপি দূরত্ব ছোটো মানে কি, এসপিটা ছোটো আর পিএমটা বড় দেখি তো উপরটা ছোটো নিচেরটা হচ্ছে বড়, যার কারণে কিন্তু আমার এটার এই অনুপাতের মানটা কিন্তু 1 থেকে ছোটো আসতেছে। কারণ ছোটো জিনিসটা যদি তুমি বড় জানা দ্বারা ভাগ করো, হ্যাঁ, ছোটোকে যদি বড় দ্বারা ভাগ করো তাহলে তো কী হবে, ওটা 1 থেকে ছোটোই আসবে, তাই না? এই জন্য এটা উৎকেন্দ্রিকতার মানটা 1 থেকে ছোটো হয়ে যাচ্ছে। বা আরেকভাবে বুঝতে পারো তুমি, দেখো এখানে এসপি দূরত্বটা যেহেতু ছোটো, যেমন দেখো এসপি দূরত্বটা ছোটো, পিএমটা বড়। সো এসপি আর ই আছে কি উপরে, মানে সমানুপাতিক আকারে, তাহলে যেহেতু আমার এসপিটা ছোটো এই জন্য ই এর মানটা কিন্তু ছোটো আসতেছে। আর পিএমটা হচ্ছে আমার কি বড়। আর দেখো পিএম আর ও কিন্তু তোমার ব্যস্তানুপাতিক আকারে আছে, ও নিচে ও উপরে। সো যদি এরকম ব্যস্তানুপাতিক আকারে থাকে তাহলে পিএমটা যদি বড় হয় আমার এর মানটা কিন্তু কী হবে, ছোটো হবে। সো এইভাবে তুমি মনে রাখতে পারো। তো এটা প্রথম সংখ্যা গেলো। এবার আমরা একটু দ্বিতীয় সংখ্যাটা দেখার চেষ্টা করবো। সো এখানের মধ্যে ধরো আমার আমি আগে একটা উপবৃত্ত আঁকি এরকম করে। চলো এটা ধরো আমার একটা উপবৃত্ত, হ্যাঁ। সো এটা যদি উপবৃত্ত হয় তো ধরো আমার এখানে নির্দিষ্ট দুইটা বিন্দু দেওয়া আছে, দুইটা নির্দিষ্ট বিন্দু দেওয়া আছে ধরো, বা স্থির বিন্দু, মানে এইরকম। ধরো এখানে একটা আর এখানে একটা। সো এটা ধরো আমার এস বিন্দু, এটা ধরো এস প্রাইম বিন্দু, বুঝতে পারছো? সো এটার স্থানাঙ্ক দেওয়া আছে x1 y1, এটা ধরে দেওয়া আছে x2 y2। যেহেতু x1 y1 x2 y2 তাহলে অবশ্যই এরা কিন্তু স্থির বিন্দু বা নির্দিষ্ট বিন্দু। আর ধরো আমার একটা পি বিন্দু দেওয়া আছে, যেটা হচ্ছে আমার চলমান বিন্দু, ধরো এইখানে। ধরো এইখানে একটা পি বিন্দু দেওয়া আছে। এটা হচ্ছে x, y, হ্যাঁ, x এর যেহেতু সে অবশ্যই কিন্তু আমার চলন বিন্দু। এখন ওরা বলে যে দ্বিতীয় সংখ্যাটা কি, যদি পি বিন্দু এমনভাবে চলে, যেহেতু আমি সঞ্চার পদ দিয়ে সংজ্ঞা দিতেছি, তাহলে মনে রাখবা যে পি বিন্দু যদি এমনভাবে চলে যাতে সর্বদা কি হয়, যে এই আমি একটু যদি যোগ করে দিই দেখাই তোমাদের। এটা হচ্ছে আমার এস পি, এটা হচ্ছে আমার এস প্রাইম পি, দুইটা দূরত্ব এখানে দেখো। এদেরকে তুমি ফোকাস দূরত্ব বলতে পারো, আমার কোনো আপত্তি নাই, বুঝতে পারছো? এখন ওরা বলতেছে যে পি বিন্দু এমনভাবে চলতেছে যাতে সর্বদাই এসপি আর এস প্রাইম পি যে দুটা ফোকাস দূরত্ব আছে এই দুটা দূরত্বের যোগফল একটা ধ্রুবক হয়। পি বিন্দু এমনভাবে চলতেছে যাতে এসপি আর এস প্রাইম পি দূরত্ব দুটির যোগফল সর্বদা কী হবে, ধ্রুবক হয়। হ্যাঁ, যেমন ধরো সেটা কীরকমভাবে, যেমন এটা যদি আমার এই দূরত্বটা ধরো 5 আছে, এটা আমি বললাম 5, তাহলে তুমি যদি 5 যোগ করো তাহলে কিন্তু আমার 10 আসে। যেমন এরকম বলতে পারো যে এসপি প্লাস এস প্রাইম পি, এসপি কল এখানে ধরো 5, তারপর এস প্রাইম পি ধরো 5 আসে। তাহলে দেখো আমি যদি এদেরকে যোগ করে দিই এরকম আসে, তাহলে এসপি প্লাস এস প্রাইম পি ইকুয়াল টু হচ্ছে আমার 10, বুঝতে পারছো? দেখো যোগফলটা সব যোগ করো। এখন পি বিন্দু একটু এইদিকে আসলো, আমার কোনো আপত্তি নেই। ধরো এখানে আসছে, এখানে আসলে ধরো এটা হচ্ছে আমার এই কালার নেই, মানে উপকেন্দ্রিক যে দূরত্বটা দুটো ছিল বা ফোকাস দূরত্বটা ছিল যেটি বলো, এটা ধরো আমার 4 হয়ে গেল, এটা হচ্ছে আমার 6, এটা আমার 6। তাহলে এখানে তুমি বলতে পারো যে এসপি হচ্ছে, এটা আমার পি বিন্দু, আর এখানে আমার এসপিটা 4 আর এস প্রাইম পিটা হচ্ছে আমার 6। তাহলে এরকম বলতে পারো যে এসপি প্লাস এস প্রাইম পি ইকুয়াল টু 10, এরকম, বুঝতে পারছো? বা তোমার যদি এটা ধরো পি বিন্দুটা এই পাশে আসলো তাতেও আপত্তি নেই। ধরো এই দূরত্বটা অনেক বেড়ে গেল আর এই দূরত্বটা ধরো কমে গেছে। সো এটা ধরো আমার 3, এটা ধরো 7, এটা 3 হলে এটা 7 হবে।
তাহলে আবার কি হলো দেখো, এখানে আমি আবার করতে পারি এসপি ইকুয়াল টু 7 আর এস প্রাইম পি ইকুয়াল টু 3। তাহলে যদি এসপি প্লাস এস প্রাইম পি করি, দেখতে পাচ্ছ সর্বদা কিন্তু ধ্রুবক আসতেছে। তার মানে এখানে আমার সংখ্যাটা হচ্ছে পি বিন্দু এমনভাবে চলতেছে যেন সর্বদা আমার কি হয়, এই এসপি আর এস প্রাইম পি এই দূরত্ব দুটির যোগফল কি একটা ধ্রুবক হয়। বুঝতে পারছো? পি বিন্দু এমনভাবে চলে যে এই যে ফোকাস দুটা দূরত্ব আছে, ফোকাস দূরত্ব, এই দুটা ফোকাস দূরত্বের যোগফল কি একটা ধ্রুবক হয়। এসপি প্লাস এস প্রাইম পি হচ্ছে আমার ধ্রুবক। এই শর্ত সাপেক্ষে যদি পি বিন্দু চলে তাহলে পি বিন্দুর সঞ্চার পথকে আমরা বলবো হচ্ছে উপবৃত্ত। বুঝতে পারছো? এটার উপর বলবো আমরা উপবৃত্ত। বুঝতে পারছো? এটা হচ্ছে আর কি দুইটা উপকেন্দ্র দিয়ে বা দুইটা ফোকাস দিয়ে একটা সংখ্যা। হ্যাঁ, সো এই যে তোমাদের ধ্রুবকটা যে আমার চলতেছে পি বিন্দু অনুবাদ যেন সর্বদা এসপি আর এস প্রাইম পি এই দুইটা দূরত্বের যোগফলটা ধ্রুবক হয়, এই ধ্রুবকটা হচ্ছে আমার 2 আছে। ধ্রুবকটার নাম হচ্ছে 2a। আসলে এটা আমি তোমাদের পরে বলবো। যেমন এইটা মানে এরকম যে এসপি প্লাস এস প্রাইম পি এটাকে একটা সর্বদা একটা ধ্রুবক হবে। এটা হচ্ছে আমার সংজ্ঞা। ধ্রুবক হলে এই যে এই ধ্রুবকটা হচ্ছে আমার 2a। ধ্রুবকটার নাম হচ্ছে 2a। হ্যাঁ, এই 2 এর একটা নাম আছে, এই 2 এর ধ্রুবকটার নাম হচ্ছে আমার বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। এখান দিয়ে একটা বৃহৎ অক্ষ যাবে, আমি ওটা তোমাদের পরে দেখাবো পরের চিত্রে। এই 2 এর নাম হচ্ছে আমার বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। সো এটা হচ্ছে আমার উপবৃত্তের দ্বিতীয় সংজ্ঞা। বুঝতে পারছো? তার মানে এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, তাহলে আমাদের পি বিন্দুর চলার পথ বা সঞ্চার পথের নাম হলো উপবৃত্ত। হ্যাঁ, তাহলে আমাদের দুইটা সংখ্যা বোঝা হলো। এখন তোমাদের উপবৃত্তর আসল ছবিটা দেখবো বা আমরা মেইন জিনিসে ঢুকবো। ম্যাথ করতে আমাদের যে জিনিসটা লাগে, এখন কথা হচ্ছে তোমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের এখানেও 3টা টাইপের উপবৃত্ত আছে। হ্যাঁ, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। তবে টাইপ 1টা যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমাদের টাইপ 2 আর টাইপ 3 এত কঠিন লাগবে না। হ্যাঁ, তো এখানে সেটা বোঝার জন্য আমার আর কি কয়েকটা চিত্র লাগবেই। সো চলো আমরা একটু আগাই। এখন এখানে আমরা হচ্ছে প্রথমে শিখবো টাইপ 1 এর উপবৃত্ত। এটা বুঝলে বাকি দুইটা একদম ইজি। তেমন এটা বোঝা কত জরুরি বুঝতে পারতেছো। তো টাইপ 1 এর উপবৃত্ত, এখন টাইপ 1 এর উপবৃত্তের ক্ষেত্রে তোমাদের আগের মতোই ওই আমাদের ওইখানে যেমন শীর্ষবিন্দু জিরোযুক্ত ছিল। হ্যাঁ, সো আমাদের ওখানে অক্ষরেখা ছিল এক্স অক্ষ বা ওয়াই অক্ষ ছিল এরকম। সো ওইগুলো ছিল টাইপ 1 এর। এখানে উপবৃত্তের ক্ষেত্রেও সেম। বুঝতে পারছো? এখানে হচ্ছে তোমাদের শীর্ষ নয়টাকে ওরা বলে এখানে উপকেন্দ্র। উপবৃত্তের উপকেন্দ্র থাকে। সো ওরা বলে যে উপবৃত্তের উপকেন্দ্র থাকবে হচ্ছে, আমি একটু লিখে দিই, সব কিছু নয়, একটু করে আগায় একটু করে লিখে। যেমন ওরা বলে হচ্ছে আমার উপকেন্দ্র হচ্ছে বা উপবৃত্তের উপকেন্দ্র। এই পেজটা আর কি যদি ছবিটা আর কি নষ্ট হয়ে যাবে আর কি, এটাও নষ্ট হয়ে গেছে অলরেডি। এইখানে আগে চলো দেখবো টাইপ 1 এর উপবৃত্ত। টাইপ 1 এর উপবৃত্ত। হ্যাঁ, এখানে আর কি দুইটা শর্ত আছে। একটা হচ্ছে এরকম উপবৃত্তের কেন্দ্র হবে মূলবিন্দুতে আর কি, কেন্দ্র হবে সেই 0,0 তে, মানে বৃত্তের মতো। বুঝতে পারছো? ওদের কেন্দ্র হবে 0,0 তে। হ্যাঁ,
সো এখন উপবৃত্তির হচ্ছে বেলায় একটা নতুন জিনিস হচ্ছে উপবৃত্তির দুইটা অক্ষ থাকে। পরাবৃত্তির বেলায় আমরা একটা অক্ষ দিয়ে চালাই দিয়েছি, কিন্তু উপবৃত্তির বেলায় হচ্ছে আমার দুইটা অক্ষ থাকে। একটা হচ্ছে বৃহৎ অক্ষ, একটা হচ্ছে ক্ষুদ্র অক্ষ থাকে। বুঝতে পারছো? সো এখন আমরা কি করব, এখানে যেহেতু দুইটা অক্ষ থাকে আমরা কি করব, বৃহৎ অক্ষকে এক্স অক্ষ আর ক্ষুদ্র অক্ষকে ওয়াই অক্ষ ধরে নেব। বুঝতে পারছো? সো যদি তুমি এরকম উপবৃত্তের কেন্দ্র হয় 0 0 আর অক্ষ দুইটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ হয়, তাহলে সেটা হয় আমার টাইপ 1 এর উপবৃত্ত। বুঝতে পারছো? মানে কেন্দ্র 0 0 থাকবে আর উপবৃত্তের বৃহৎ অক্ষ ক্ষুদ্র অক্ষ যদি আমার স্থানাঙ্কের অক্ষের সাথে মিলে যায়, তবে সেটাকে আমরা বলবো টাইপ 1 এর উপবৃত্ত। বুঝতে পারছো? সো এরকম আর কি। ধরো এটা হচ্ছে আমাদের 1 নম্বর শর্ত, আর 2 নম্বর হচ্ছে উপবৃত্তের অক্ষদ্বয় হবে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ। যদি হয় তাহলে আমরা এটা বলবো টাইপ 1 এর উপবৃত্ত। বুঝতে পারছো? এটা হচ্ছে ব্যাপার। সো এটা হচ্ছে আমার টাইপ 1 এর উপবৃত্ত হবে। তাহলে আমরা চলো একটু ছবিটা আঁকার চেষ্টা করি। হ্যাঁ, এখানে দুইটা ছবি আর কি আমি দেখাবো। তার মানে বুঝতে পারছো তো আমার কি হবে, কেন্দ্রটা হবে 0 0, মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ যদি আমার ওদের অক্ষ দুইটা হয় তাহলে কেন্দ্র এমনিতেই আমার 0 0 চলে আসবে। তার মানে আমার যদি উপবৃত্তের কেন্দ্র হয় মূল বিন্দুতে, আর উপবৃত্তের অক্ষ যদি আমার এক্স অক্ষ আর উপবৃত্তের অক্ষ দুইটা মানে বৃহৎ অক্ষ এবং ক্ষুদ্র অক্ষ, এই দুইটা অক্ষ যদি এক্স অক্ষ ওয়াই অক্ষের সাথে মিলে যায় তাহলে, বা ওয়াই অক্ষ এক্স অক্ষের সাথে মিলে যায়, তাহলে আমার কি হবে, এটা হবে আমাদের টাইপ 1 এর উপবৃত্ত। বুঝতে পারছো? সো ধরো এরকম আমি একটা ছবি আঁকি, আগে এক্স অক্ষ ওয়াই অক্ষটা আঁকি। ধরো আমার এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম। তো এটা হচ্ছে আমার ধরো সি বিন্দু বা কেন্দ্র, যেটা এটা হচ্ছে আমার 0 0। সো এখন এই উপবৃত্তটা ধরো এরকম হবে, আমি এরকম করে আঁকলাম। যেমন ধরো এখানে একটা নেই, ধরো এরকম, এখানে একটা নেই, চিত্রটা বাজে হয়ে গেল। আচ্ছা আরেকবার আঁকি। আচ্ছা আমি একটু ওইগুলো লিখে দেন রেকর্ড করতেছি। সো ধরো মোটামুটি চিত্রটা এরকম হবে আর কি। হ্যাঁ, এরকম তাও সুন্দর হয় না। আচ্ছা আমি জাস্ট একটু তোমাদের বোঝাই দিই। যেমন ধরো এখানে দেখো আমার এটা বড় আর কি, এই হচ্ছে তোমার এতটুকু আর কি, এটা এ, এটাও এটা বি, এটা বি। বুঝতে পারছো? এখানে দেখো আমার এই এখানে কিন্তু এটা বড়, যদি এজ গ্রেটার দেন বি হয়, ওরা বলে এরকম যে এই উপবৃত্তটার সমীকরণ হবে এরকম, এই উপবৃত্তের সমীকরণ হবে সমীকরণ হবে তোমার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমার একটা। সো এই হচ্ছে কি হচ্ছে এইটা আর কি,
এই দৈর্ঘ্যটা, এটা আমার এটাও আমার এই, আর বি হচ্ছে তোমার এইটা, এটা বি, এটাও বি। দেখো এখানে এটা বড় আর বিটা ছোট, এ বড় বি ছোট। দেখো এটা বড় দেখি আমার সমীকরণ আসছে এরকম। হ্যাঁ, তো এখন আরেকটা ছবি হতে পারে, মানে টাইপ 1-এর, এটা হচ্ছে ধরো এরকম। আমি এটা আরেকটা পেজে পাশাপাশি আঁকি। এটাও টাইপ 1-এর উপবৃত্তি, বাট আমি কি করব, এগুলো সব ঠিক আছে, ছবিটা একটু খাড়া করে আঁকবো। এখানে যেমন দেখো আমি পার্থক্যটা একটু পরে বলি, বিটা বড় করে আঁকবো জাস্ট, আর কিছু না, আর এটাকে ছোট করে আঁকবো। এখানে আরেকটা ছবি হতে পারে এরকম। এটা এক্স প্রাইম, এটা ওয়াই প্রাইম। এখানেও কিন্তু আমার কেন্দ্র 0-0তেই আছে, আর অক্ষ আছে এক্স অক্ষ, ওয়াই অক্ষই আছে, মানে দুইটা যে অক্ষ, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষই আছে। আর এখানে বিটা বড় হবে, এটা হবে ছোট। এইরকম আর কি। হ্যাঁ, দেখো এখানে কিন্তু আমার বি অংশটা বড়, এটা হচ্ছে আমার বি, এটা আমার বি, এটা হচ্ছে আমার এ, এটা আমার এ। তাহলে কি দেখো এখানে আমার বি অংশটা বড়, এ অংশটা হচ্ছে ছোট, এটা ছোট, বুঝতে পারছো? কিন্তু যেহেতু আছে, হ্যাঁ। তো এখানে কাহিনী হচ্ছে এই যে এটা ছিল, এটা ছিল আমাদের, কোথায় গেল, এখানে না। সো এই যে অক্ষটা আছে না, এই যে অক্ষটা তোমরা, মানে এটা বড়, এখানে দেখো এ বড়, বা এটা দেখো এখানে বেশি জায়গা করে নিয়েছে। সো এই অক্ষটাই বলা হয় আমার বৃহৎ অক্ষ। কে আসলো আবার? সো দেখো এখানে আমি যেটা বলতেছিলাম যে এটা হচ্ছে আমার, দেখো এটা হচ্ছে আমার বড় একটা অক্ষ, এটা একটা উপবৃত্তের অক্ষ, এটা কিন্তু বড়, এটা একটা উপবৃত্তের অক্ষ, তো এটা ছোট। তাই আমি বলছি উপবৃত্তের দুইটা অক্ষ থাকে, এই একটা অক্ষ, এই একটা অক্ষ। তো এই যে অক্ষটা আছে, মানে এই অংশটা এখানে বড়, দেখো এই জন্য এটাকে বলা হবে বৃহৎ অক্ষ, এটাকে বলা হবে বৃহৎ অক্ষ। এই পাশে দেখাই, বৃহৎ অক্ষ, বৃহৎ অক্ষ, বুঝতে পারছো? আর এই যে ছোটটা আছে, এটাকে বলা হবে ক্ষুদ্র অক্ষ, ক্ষুদ্র অক্ষ, বুঝতে পারছো? সো এটা হচ্ছে আমার ব্যাপার, বাট এইখানে দেখো ঘটনাটা আবার অন্য। এইটা এখানে দেখো, এটা হচ্ছে আমার বৃহৎ অক্ষ, কারণ এখানে বিটা বড়। সো এটাকে আমি বলবো বৃহৎ অক্ষ, বৃহৎ অক্ষ। আর এই যে ছোটটা আছে, মানে এ আলা, ক্ষুদ্র অক্ষ, ক্ষুদ্র অক্ষ, বুঝতে পারছো? সো তার মানে এখানে আমার দেখো বৃহৎ অক্ষ ছিল এক্স অক্ষ, ক্ষুদ্র অক্ষ ছিল ওয়াই অক্ষ। হ্যাঁ, আর কেন্দ্র তো আমার 0-0তে, এটা কেন্দ্র দিই নেই কেন? আর এখানে দেখো আমার বৃহৎ অক্ষটা হচ্ছে ওয়াই অক্ষ, ক্ষুদ্র অক্ষটা হচ্ছে এক্স অক্ষ, বুঝতে পারছো? তার মানে এই দুটো ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, যদি আমার এরকম হয় যে আমার বৃহৎ অক্ষটা হচ্ছে ওয়াই অক্ষ আর ক্ষুদ্র অক্ষ এক্স অক্ষ, তাহলে উপদের সমীকরণটা কিন্তু সেমই হবে। দেখো এটার সমীকরণ কী হবে, সমীকরণটা হবে এইটাই আর কি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, বুঝতে পারছো? এটা এরকমই হয়, মানে একই হবে। সো মানে সেম সমীকরণ, কিন্তু এখানে পার্থক্য হচ্ছে, এখানে অবশ্যই আমার পার্থক্য হচ্ছে, এখানে অবশ্যই বিটা বড়, সমীকরণ সেম। সো তখন আর কি বিটা যখন বড় হয়, তখন একদম খাড়া টাইপের উপবৃত্ত পাওয়া যায়। তাহলে আমার টাইপ 1 উপবৃত্ত হলো এই দুইটা, বুঝতে পারছো? একটা হচ্ছে তোমার
বৃহৎ অক্ষটা হয় এক্স অক্ষ, ক্ষুদ্র অক্ষটা হয় ওয়াই অক্ষ, আর একটা হচ্ছে তোমার বৃহৎ অক্ষ হয় ওয়াই অক্ষ, ক্ষুদ্র অক্ষ হয় এক্স অক্ষ। তবে সমীকরণ সেম, বাট পার্থক্য হচ্ছে তোমার এই সমীকরণের ক্ষেত্রে এটা বড়, এটা যদি বড় হয় তাহলে আমার বৃহৎ অক্ষ হয় এক্স অক্ষ, আর ওয়াই অক্ষটা হচ্ছে ক্ষুদ্র অক্ষ, আর যখন আবার বিটা বড় হয় তখন আমার বৃহৎ অক্ষ হয় ওয়াই অক্ষ আর ক্ষুদ্র অক্ষ হয় এক্স অক্ষ। বুঝতে পারছো? সো এখন আমি যদি আরেকটু বলি, যেমন এখানে এই চিত্রের ক্ষেত্রে ধরো আমি এখানে দুইটা বিন্দু নিই, যেমন এখানে আমি একটা এই বিন্দু নিলাম, এই বিন্দু, আর এখানে নিলাম এই প্রাইম বিন্দু। আচ্ছা, এটার কোন জন্য আগে করি, যেমন এখানে আমি এই বিন্দু নিলাম, বিন্দুগুলো খুবই ইম্পর্টেন্ট। এখানে নিলাম এ প্রাইম বিন্দু, এ প্রাইম বিন্দু, এটা নিলাম বি বিন্দু, যেহেতু এটা আমি এ ধরি ছোট হাতের, আর এখানে বি ধরছি, এটা নিলাম বি, এটা নিলাম বি প্রাইম বিন্দু। সো এটাও কি আমার এ প্রাইম, এটা আমার বি, এটা বি প্রাইম। বুঝতে পারছো? সো এরকম। এখন কাহিনী হচ্ছে দেখো, এখানে কিন্তু আমি কেন এইটাকে উপবৃত্তের অক্ষ বলতেছি, এটা উপবৃত্তের অক্ষ বলতেছি, পরাবৃত্তের বলে অক্ষ কী ছিল? আমরা জানি যে রেখাটার সাপেক্ষে মানে পরাবৃত্তটা প্রতিসম ছিল, ওটা ছিল আমাদের পরাবৃত্তের অক্ষ। এখানে দেখো আমার এই উপবৃত্তটা আমার এই দুইটা অক্ষের সাপেক্ষে প্রতিসম, এই এ প্রাইম অক্ষের সাপেক্ষে প্রতিসম, বি প্রাইম অক্ষের সাপেক্ষে প্রতিসম। কারণ দেখো ওইভাবে ওকে দুই ভাগে ভাগ করছে উপবৃত্তটাকে, সেম ও কিন্তু উপবৃত্তটাকে দুই ভাগে ভাগ করছে, এই জন্য আমরা উপবৃত্তের অক্ষ হয় কিন্তু দুইটা। কারণ আমরা জানি যে রেখার সাপেক্ষে উপবৃত্তের প্রতিসম হয় সে রেখা বলে উপবৃত্তের অক্ষ। হ্যাঁ, তার মানে উপবৃত্তের অক্ষ আছে দুইটা। সেমভাবে এখানে দেখো এই অক্ষের সাপেক্ষে কি আমার উপবৃত্তটা প্রতিসম, এই অক্ষের সাপেক্ষে কি আমার উপবৃত্তটা প্রতিসম। হ্যাঁ, তার মানে আমার দুইটা রেখার সাপেক্ষে কি উপবৃত্তটা প্রতিসম। হ্যাঁ, কারণ এখানে দুইটা রেখাই আমার কি করছে, উপবৃত্তটাকে সমান দুইয়ে ভাগ করছে। হ্যাঁ, কিন্তু তাদের মাঝে একটা একটু বড়। দেখো এখানে ছিল আমাদের এ প্রাইমটা বড়, এখানে বি প্রাইমটা হচ্ছে ছোট। বুঝতে পারছো? সো যেটা বড় সেটাকে বলা হয় ওরা বৃহৎ অক্ষ। তার মানে আমাদের এই যে এ প্রাইম, এটা কিন্তু আমাদের বৃহৎ অক্ষ ছিল। এ প্রাইম, এ প্রাইমটা ছিল আমাদের বৃহৎ অক্ষ। বুঝতে পারছো? আর বৃহৎ অক্ষের দৈর্ঘ্য ওরা বলে 2a। এটা কীভাবে আসছে পরে তুমি দেখো, এইভাবে বুঝতে পারো, যদি এটাই ধরি তাহলে পুরোটা তো 2a হয়, তাই না? পুরোটা 2a হয়। আর ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য ওরা বলে হচ্ছে বিবি প্রাইম। বিবি প্রাইম হচ্ছে ছোট বা ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, আর ওরা বলে যে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে আমার এরকম বিবি প্রাইম ইকুয়াল টু 2b, এরকম বলো। কারণ এটা যদি বি ধরি, এটা বি ধরি, 2b এরকম আসে। হ্যাঁ, কিন্তু আমরা যখন আসলে মানে এই সমীকরণটাকে প্রমাণ করি, মানে এই যে টাইপ 1-এর পর, এটা কিন্তু আরও বলে সরল উপবৃত্ত বা প্রমিত বলতে পারো, সরল উপবৃত্তের সমীকরণ আর কি। সরল উপবৃত্তের সমীকরণ এরকম হয়। এটাও কিন্তু আমার সরল উপবৃত্ত, দুইটা টাইপের হয় আর কি, সরল উপবৃত্ত। বুঝতে পারছো? সো এটা হচ্ছে ব্যাপার। সো যখন আমরা এই সূত্রটা প্রমাণ করি আর কি, তখন আর কি এখানে এই বৃহৎ অক্ষের দৈর্ঘ্যটা কিন্তু আমরা ধরে নিই 2a। বুঝতে পারছো? এই বৃহৎ অক্ষের দৈর্ঘ্য এখানে আমি এ আগে দিয়ে দিয়েছি, বাট বিষয়টা এরকম না। তখন আমরা কী করি, বৃহৎ অক্ষের দৈর্ঘ্যটা আগে 2a ধরে নিই। হ্যাঁ, আর ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য অন্য কিছু আসবে আর কি, তখন এই বি নিয়ে অত চিন্তা করি না। হ্যাঁ, সো এটা হচ্ছে, আর এখানে হচ্ছে ধরো 2b নিয়ে কাজ করি, বাট এখানে মেনলি, আচ্ছা এটা আর লিখে দিই, যেমন এখানে ক্ষুদ্র অক্ষ হচ্ছে আমার, এখন এটা দেখানো উচিত না যদিও, কারণ প্রমাণ করতে গেলে তোমরা আবার আওলাই ফালাইবা। তাও একটু বলে দিই, যেমন ক্ষুদ্র অক্ষ এখানে এ প্রাইমটা কী হবে 2a, আর বিবি প্রাইমটা হবে হচ্ছে আমার 2b। আচ্ছা, এটা হচ্ছে আমার বৃহৎ অক্ষ, এটা ক্ষুদ্র অক্ষ। সো দুইটা ছবির জন্য তোমরা কিন্তু মোটামুটি বুঝতে পারছো। হ্যাঁ, সো আমরা মেইন কথা এখানে এইটা প্রমাণ করো আর এটা প্রমাণ করতে চাও, আমরা হচ্ছে প্রথমে কী করি, এই বৃহৎ অক্ষের দৈর্ঘ্যটাই ধরে নিই। হ্যাঁ, আর ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য নিয়ে অত চিন্তা করি না, এটা নিয়ে এত কাজ করি, এই বি নিয়ে এত চিন্তা করি না, বিটা আর কি এমনি আসবে। হ্যাঁ, এটাকে আমরা ধরে নিই। সো সেটা আমি প্রমাণের সময় তোমাদের দেখাবো। তার মানে বুঝতে পারছো, আমাদের প্রথম ছবির জন্য কিন্তু এ প্রাইমটা বড় ছিল, মানে এখানে হচ্ছে এ প্রাইমটা অবশ্যই বিবি প্রাইম থেকে কিন্তু বড়, এই জন্য আমার এটা হচ্ছে বৃহৎ অক্ষ। তার মানে এখানে অবশ্যই যদি এরকম লাগে তাহলে 2b থেকে কিন্তু বড় হইতেছে। আর প্রথম ছবি দ্বিতীয় ছবির জন্য এরকম বলতে হলে তুমি এখানে কিন্তু বিবি প্রাইমটা বড়, মানে বি এ প্রাইম, বা এরকম বলতে পারো যে 2bটা অবশ্যই 2a থেকে বড়।
এখন এটা হচ্ছে আমার বৃহৎ অক্ষ, এটা হচ্ছে আমার ক্ষুদ্র অক্ষ, বুঝতে পারছো? সো মেইন কথা এত কিছু মনে না রাখলেও আমাদের বৃহৎ অক্ষটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। ক্ষুদ্র অক্ষ নিয়ে এত চিন্তা করা লাগবে না, আমাদের বৃহৎ অক্ষটা সবসময় ইম্পর্টেন্ট। এই বৃহৎ অক্ষটাও ইম্পর্টেন্ট, এই বৃহৎ অক্ষটাই ইম্পর্টেন্ট, কারণ আমরা বৃহৎ অক্ষ থেকেই সব কিছু মাপামাপি শুরু করি। হ্যাঁ, মানে বৃহৎ অক্ষ থেকে আমাদের বাকি সব কিছু দেখানো যায়। হ্যাঁ, সো এটা হচ্ছে ব্যাপার। সো এখন দেখো আমার আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আমাদের এইটাকে আমি বললাম এক্স অক্ষ বৃহৎ অক্ষ, আর এটাকে বললাম আমি ওয়াই অক্ষ ক্ষুদ্র অক্ষ। তো দেখো এই অক্ষটা মানে এই বৃহৎ অক্ষ বলো আর ক্ষুদ্র অক্ষ বলো, এই অক্ষটা যেমন বৃহৎ অক্ষটা আমার কী করছে, এই পরাবৃত্তকে দুইটা বিন্দুকে সেট করছে, এই একটা বিন্দু সেট করছে, মানে এই প্রাইম বিন্দু সেট করছে, বুঝতে পারছো? মানে এই উপবৃত্তরা অক্ষগুলো কী করছে, আমার উপবৃত্তকে তোমার দুইটা বিন্দু সেট করছে, একটা হচ্ছে এই একটা এই প্রাইম, এগুলোকে বলেছে শীর্ষবিন্দু, মানে এটাও শীর্ষবিন্দু এটাও শীর্ষবিন্দু, সেমভাবে ওরও শীর্ষবিন্দু হবে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে আমার শীর্ষবিন্দু, যেমন আমাদের পরবর্তী শীর্ষবিন্দু ছিল, এটা হলো শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু শীর্ষবিন্দু বা এটাও কিন্তু আমার শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু। সো মেনলি আমরা হচ্ছে তোমার এই বৃহৎ অক্ষের শীর্ষবিন্দু নিয়ে বেশি চিন্তা করি এখানে, কিন্তু এটাকে বলো শীর্ষবিন্দু, কারণ আমরা জানি যে অক্ষটা বা বৃহৎ অক্ষটা কী করছে, আবার এই পরাবৃত্তকে বি আর বি প্রাইম বিন্দুতে সেট করছে, এটাও আমার শীর্ষবিন্দু হবে, এটাও কিন্তু আমার শীর্ষবিন্দু হবে, দুইটা শীর্ষবিন্দু, বুঝতে পারছো? সো এখন দেখো এই দুটোকে আমি শীর্ষবিন্দু বলবো, কিন্তু সমস্যা নেই, বাট ওই দুটো নিয়ে আমরা অত চিন্তা করি না। এখন কথা হচ্ছে তোমার এখানে মনে রাখার বিষয় হচ্ছে যে এই যে বৃহৎ অক্ষের যে দুটো শীর্ষবিন্দু, এই দুটো শীর্ষবিন্দুকে আমরা বলি একটিভ শীর্ষবিন্দু। হ্যাঁ, বা এটা বলে শীর্ষবিন্দু, বা তুমি বলতে পারো একটিভ শীর্ষবিন্দু, একটিভ ভার্টেক্স বলতে পারো, একটিভ ও কিন্তু একটিভ, একটিভ ক্ষুদ্র অক্ষের শীর্ষবিন্দু নিয়ে আমরা অত চিন্তা করি, বাট বৃহৎ অক্ষের যে শীর্ষবিন্দু এই দুটাকে আমরা বলি একটিভ শীর্ষবিন্দু। এখানে কিন্তু শীর্ষবিন্দু এটা হবে একটিভ, একটিভ ভার্টেক্স, এটাও কিন্তু আমার একটিভ, এরাও শীর্ষবিন্দু, বাট এদের নিয়ে আমি চিন্তা করি সবসময়। আমি বলছি যে বৃহৎ অক্ষ থেকে আমরা সব কিছু মাপামাপি শুরু করি। হ্যাঁ, সো এটা হচ্ছে আমার ব্যাপার। সো এই জন্য আমরা বৃহৎ অক্ষের শীর্ষবিন্দুকে কী করছি, বিবেচনা করছি। হ্যাঁ, আর ক্ষুদ্র অক্ষের শীর্ষবিন্দু তেমন কাজে লাগে না। তাহলে এটা বুঝতে পারলাম। এখন প্রথম ছবির জন্য আমরা হচ্ছে এই প্রাইমটা ছিল আমার শীর্ষবিন্দু, আর দ্বিতীয় ছবির জন্য কিন্তু আমার বি প্রাইমটা আছে শীর্ষবিন্দু, এটা একটু মাথায় রাখবো। হ্যাঁ, এখন আমরা যখন আর কি দেখো বৃহৎ অক্ষকে আমরা এক্স অক্ষ আর ক্ষুদ্র অক্ষে ওয়াই অক্ষ ধরে নিই, তখন কিন্তু আমার এই সিটা হয়ে যায় সব কিছুর মধ্যবিন্দু, এটা কিন্তু আমার সব কিছুর মধ্যবিন্দু হয়ে যায়। বা এটাকে আমরা বলি কেন্দ্র বলতে পারি, তুমি কেন্দ্র বলতে পারো। মানে যখন আমরা এক্স অক্ষকে বৃহৎ অক্ষ আর ওয়াই অক্ষকে ক্ষুদ্র অক্ষ ধরে নিই, তখন কিন্তু আমাদের এই সি বিন্দুটা দেখো আমার বৃহৎ অক্ষরের মধ্যবিন্দু বলতে পারো তুমি, বা সব কিছুরই মধ্যবিন্দু, এইটার ক্ষুদ্র অক্ষরের মধ্যবিন্দু কিন্তু আমার সি বিন্দু। সো সেমভাবে এখানেও কিন্তু আমার এটাই কেন্দ্র, কারণ এখানে দেখো আমি বৃহৎ অক্ষ যদি ওয়াই অক্ষ আর ক্ষুদ্র অক্ষ এক্স অক্ষ ধরে নেই, তাহলে অবশ্যই এটা কিন্তু আমার মধ্যবিন্দু বা এটা হচ্ছে কেন্দ্র। সো দুইটা অক্ষরের মধ্যবিন্দু বা পরাবৃত্তের মধ্যবিন্দু, সরি উপবৃত্তের মধ্যবিন্দু বলতে পারো। সো এখন কথা হচ্ছে ও শুধু তোমার এই এ প্রাইম আর বি প্রাইমের মধ্যবিন্দু না, আরও অনেক কিছু মধ্যবিন্দু, এগুলো আমরা একটু পরে দেখাবো। সো এখন দেখো আমার কথা হচ্ছে যে আরেকটা সংজ্ঞা আছে ওর, যে আমার বৃহৎ অক্ষ আর ক্ষুদ্র অক্ষ যে বিন্দু সেট করে ওটাকে বলা হয় আমার কেন্দ্র। আমার বৃহৎ অক্ষ আর ক্ষুদ্র অক্ষ যে বিন্দু সেট করছে এই বিন্দুটাকে বলা হবে আমরা কেন্দ্র। কেন্দ্র আমরা যে বিভিন্ন ধরনের নিয়েছি, হ্যাঁ, এটাও কিন্তু আমার কেন্দ্র, এটা কিন্তু কেন্দ্র, মানে বৃহৎ অক্ষ আর ক্ষুদ্র অক্ষ, বৃহৎ অক্ষ আর ক্ষুদ্র যে বিন্দু সেট করে এটাকে আমরা বলি কেন্দ্র। কেন্দ্র ছিল আমাদের মধ্যবিন্দুটা। তার মানে টাইপ অ্যান্ড উপবৃত্তের ক্ষেত্রে কেন্দ্র সর্বদা তোমার মূলবিন্দু থাকবে, হ্যাঁ, বা C00 থাকবে, এটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে। সো এখন যদি এটা মধ্যবিন্দু হয় বা এটা আমার কেন্দ্র হয় বা মূল বিন্দুতে হয়, তাহলে আমরা কিন্তু মোটামুটি কয়েকটা এখানে বিন্দু বের করে ফেলতে পারি। যেমন এই দেখো এই প্রাইম বিন্দুটা কী হবে, এখানে এটা হবে A,0 এরকম, মানে তোমাদের শীর্ষবিন্দু বা একটি শীর্ষবিন্দুর একটা স্থানাঙ্ক, এটা আরেকটা হবে কি -A,0, এটা বলতে হচ্ছে -A,0। সেমভাবে বিটা কী হবে দেখো, এটা হচ্ছে B+0, B, সরি
0,b, এটা হচ্ছে 0,-b। মানে এই টুকটাক দূরত্বগুলো তুমি একটু বের করে নিতে পারো, মানে স্থানাঙ্কগুলো, যেমন এখানেও সেমভাবে এটা হবে কি আমাদের a,0, এটা হবে কি আমাদের -a,0, আর এটা হবে আমাকে 0,b, এটা হবে সেম আর কি 0,-b। তো এরকম আমি কয়েকটা স্থানাঙ্ক বের করে নিলাম। সো এটা হচ্ছে ব্যাপার। এখন আমাদের টাইপ 1-এর উপবৃত্তির ক্ষেত্রে আমি এই দুইটাকে রাফ ছবি দেখাইছি, এখনও মেইন ছবি আঁকি নেই, বাট আমরা হচ্ছে এই ছবিটাকে বড় করে রাখবো। একটা ছবি বলতে তুমি এটার জন্য অটো লিখতে পারবা। হ্যাঁ, তো চলো আমরা একটা বড় করে ছবি আঁকি টাইপ 1-এর জন্য। মানে এটার জন্য আর কি এই সূত্রটা আমরা প্রমাণ করতে চাচ্ছি আর কি, মানে a is greater than b এর জন্য। সো সেটা যদি একটু দেখায়, যেমন ধরো এরকম, বড় ছবিটা বোঝা খুবই জরুরি। তো এগুলো আমার লাগবে। হ্যাঁ, সো এই ছবির সাথে আর কি কম্পেয়ার করবো আমি। যেমন আমরা হচ্ছে একটা ছবি আঁকলেই হয় a is greater than b এর জন্য টাইপ 1, টাইপ 1-এর, কারণ এখানে আরও অনেক জিনিসপাতি আছে যেগুলো তোমাদের বুঝে। তাহলে a is greater than b হলে কিন্তু সমীকরণ আমরা এটা হবে। সো ওই সমীকরণটা আমরা প্রমাণ করতে চাচ্ছি আর কি। সো এখন এখানে আগের মতোই ধরো আমার নিয়ামক রেখা, দিক রেখাগুলো সব লাগবে। যেমন আগে আমি একটা x অক্ষ y অক্ষ দিয়ে নিই। পরবর্তীটা এখানে আর কি দাগ ভরে গেছে, তো ছবিটা অনেক হিবিজিবি লাগে, এই জন্য আমার যথাসম্ভব আর কি স্পষ্ট করে আঁকার চেষ্টা করতে চাই। ধরো এরকম আমি x অক্ষ y অক্ষ নিয়ে আগে ছবিটা যত বড় করে আঁকতে পারবা তত তোমাদের জন্য ভালো, বুঝতে সুবিধা হবে, কারণ অনেক কিছু লেখা লাগে। তো সো এটার আমাদের কেন্দ্র ছিল 0,0, এটা তো আমি জানি কেন্দ্র সি, এটা ছিল আমাদের কেন্দ্র, কারণ টাইপ 1-এর কেন্দ্র তো আমার 0,0 হবেই। সো এটা আমি বলে দিলাম 0,0, এটা হচ্ছে কেন্দ্র। সো এক্স অক্ষটাকে আমি বলবো এখানে বৃহৎ অক্ষ, আর ওয়াই অক্ষটাকে বলবো আমি ক্ষুদ্র অক্ষ। এটা আমরা আগে থেকে জানি। সো লেখালেখি একটু কম করার চেষ্টা করি, কারণ বেশি লিখতে গেলে দেখা যায় ঝামেলা হয়ে যাবে আর কি। সো চলো এবার আমরা আগে একটু কাজ করি। আগে আমরা উপবৃত্তিটা আগে বলি। একটু বড় আঁকা উচিত ছিল। এরকম, তাও অতটা সুন্দর হয় নাই। আচ্ছা যাই হোক, ছবিটা অতটা সুন্দর হয় নাই, ধরো এটাই আর কি। আরেকটু সুন্দর করতে হলে আরো বাজে হয়ে যাবে। তোমরা একটু সুন্দর করে রাখবো, আমার ছবি আঁকা একদমই সুন্দর হয় না। সো আচ্ছা যাই হোক, চলো এটাই হচ্ছে আমার উপবৃত্তটা। হ্যাঁ, আমি আর কি আগে এঁকে নিলাম। সো এটা হচ্ছে আমার কেন্দ্র, সি হচ্ছে কেন্দ্র, এটা আমি বুঝতে পারলাম। এখন সি যদি কেন্দ্র হয়, এখন বাকি জিনিসগুলো দেখাচ্ছে।
ছবিটা আর একটু সুন্দর হলে ভালো হতো, যদিও মানে একটু বড় করে আঁকতে পারলে সব কিছু বোঝাইতে সুবিধা হতো। সো এটা দেখো একটু, এটা দেখলে হয় আগের থেকে আগের মতোই আসছে, তাও একটু ভালো আসছে। সো এখন চলো আমরা এখানে বিন্দুগুলো দিই। যেমন এটা ছিল আমাদের এ প্রাইম বিন্দু, তোমাদের মানে শীর্ষ ছিল হচ্ছে এ একটা, এটা একটা, এটা হচ্ছে এ প্রাইম। আগের মধ্যে আমি যে জিনিসগুলো জানি ওটা দিচ্ছি। এটা হচ্ছে বি, এটা বি প্রাইম। সো এটা হচ্ছে আমার দুইটা জিনিস গেল। এরপর হচ্ছে আরও কিছু আছে, যেমন দেখো আমি উপকেন্দ্র দিই। যেমন এখানে ধরো এটা দিয়ে দিই। চলো এটা একটা উপকেন্দ্র, দুইটা উপকেন্দ্র থাকে আর কি। এটা হচ্ছে একটা আর এটা একটা, ধরো সমান দূরত্ব দিবে। এটা ধরো এস, এটা হচ্ছে এস প্রাইম, দুইটা উপকেন্দ্র থাকবে। আর হচ্ছে এর থেকে বড় উপকেন্দ্র, এই জন্য বলছিলাম ছবিটা ভালো হলে, বড় হলে দেখতে সুন্দর লাগতো আর কি, বুঝতেও সুবিধা হতো। এটা উপকেন্দ্র, দুইটা উপকেন্দ্র আমার। সো দুইটা উপকেন্দ্র থাকবে। আর এটা হচ্ছে শীর্ষবিন্দু, এটা আমি জানি শীর্ষ, এটাও কিন্তু আমার শীর্ষ, দুইটা শীর্ষ। সো এই বি বি প্রাইমও শীর্ষ, বাট এরা অ্যাক্টিভ শীর্ষ না, কারণ আমার এই এ প্রাইমটা হচ্ছে আমার বৃহৎ অক্ষ, এটা হচ্ছে আমার ক্ষুদ্র অক্ষ, এটা কিন্তু আমি জানি। সো এখন এটা যদি বোঝো, এই জন্য আমার আর কি এই কী বলে তোমার অ্যাক্টিভ শীর্ষ দুইটাই বেশি ইম্পর্টেন্ট। এটা একটা গেলো। আর আমাদের আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখা। সো এটা হচ্ছে আমাদের, একটু বড় করে দিই। উপকেন্দ্র যেহেতু দুইটা, অবশ্যই আমার কিন্তু নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখাও কিন্তু তাহলে দুইটা হবে। এই একটা উপকেন্দ্র, একটা এই উপকেন্দ্রের জন্য আমার নিয়ামক রেখা হবে এটার পিছনে, এখানে ধরো। চলো এটা হচ্ছে আমার নিয়ামক রেখা। আর এই উপকেন্দ্রের জন্য নিয়ামক রেখা হবে এখানে একটা, দূরত্বগুলো যেন সব সমান থাকে। দুইটা নিয়ামক রেখা পাবেন। সো এটা যে আমরা বলতেছি নিয়ামক রেখা। এটাও আমার নিয়ামক রেখা। আজকে কিছু পড়াইতে পারি নাই, তাতেই ক্লাস 50 মিনিটের উপর চলে গেছে। নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখা যেটাই বলো। সো এই দুইটা গেল আমাদের। তাহলে নিয়ামক রেখা, আর আমরা জানি যে যে অক্ষরেখার এই দুইটার ছেদ বিন্দু হচ্ছে আমার জেড। এটা বললাম জেড, আর এটাকে বলে দিলাম জেড প্রাইম। দুইটা বিন্দু দেখো, দুইটা দুইটা করে আসছে সব কিছু। এখন ছবিটা একটু ভালো লাগতেছে। সো এটা হচ্ছে অক্ষরেখা, দ্বিকাক্ষ রেখা, ছেদ বিন্দু হচ্ছে আমার জেড। হ্যাঁ, বা তুমি বলতে পারো যে বৃহৎ অক্ষ আর হচ্ছে নিয়ামক রেখার ছেদ বিন্দু হচ্ছে আমার জেড। সো এটা হচ্ছে গেল। তার মানে বুঝতে পারছো, এখানে আমার এস প্রাইম আছে উপকেন্দ্র, আর এ প্রাইম হচ্ছে গিয়ে আমার শীর্ষ, আর এস প্রাইমের জন্য আমার নিয়ামক রেখা হচ্ছে আমার জেড প্রাইম। আবার সেমভাবে এখানে আমার কি এইটা হচ্ছে শীর্ষ, আর উপকেন্দ্র হচ্ছে আমার এস, আর এই শীর্ষ আর এস এর জন্য উপকেন্দ্রের জন্য আমার নিয়ামক রেখা হচ্ছে এটা, আর জেডটা হচ্ছে আমার দ্বিকাক্ষ রেখা নিয়ামক রেখা ছেদ বিন্দু। তার মানে দুইটা দ্বিকাক্ষ রেখা আমি পাইলাম। হ্যাঁ, এখন আমাদের লাগবে হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। সো উপকেন্দ্রিক লম্ব সংখ্যাটা ছিল আমাদের, যে উপকেন্দ্র দিয়ে কী করবো, আমি একটা লম্ব নিয়ে দেবো এরকম। এটা একটা উপকেন্দ্রিক লম্ব, আর এটা একটা উপকেন্দ্রিক লম্ব, ছোট হয়ে গেছে যদিও। সো এটা হচ্ছে আমাদের ধরো দুইটা। হ্যাঁ, তাহলে একটা নিলাম L1, একটা হচ্ছে L1 প্রাইম, একটা হচ্ছে L2 আর L2 প্রাইম। L2 প্রাইম এদিকে কিন্তু উপকেন্দ্রিক লম্ব, উনিও কিন্তু উপকেন্দ্রিক লম্ব।
দুইটা উপকেন্দ্রিক লম্ব পাইছি, বুঝতে পারছো? তার মানে L1 প্রাইম আর হচ্ছে L2 প্রাইম। সো এখন কথা হচ্ছে তুমি যে উপকেন্দ্র নিয়ে কাজ করবে সবসময় অনুরূপ দিকাক্ষণ রেখা নিয়ে কাজ করবে। যখন এই উপকেন্দ্র নিয়ে কাজ করবে তখন এই দিকাক্ষণ রেখা নিয়ে কাজ করবে, বা অনুরূপ দিকাক্ষণ নিয়ে কাজ করবা। সেমভাবে যখন এই উপকেন্দ্র নিয়ে কাজ করবে এই অনুরূপ দিকাক্ষণ নিয়ে কাজ করবে, বুঝতে পারো? মানে যেদিকের উপকেন্দ্র সেদিকের দিকাক্ষণ রেখা নিয়ে কাজ করবে। এখন আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক লম্ব তো আমরা দেখছি যে উপকেন্দ্রের যে অক্ষরেখার উপর আমরা লম্ব টানলে সেটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব। এটা কিন্তু আমরা বুঝতে পারছি। সো এখন কথা হচ্ছে আমার জিনিসগুলা দূরত্বগুলা মাপা লাগবে। সো একটু আগে তো আমি তোমাদের এই চিত্রে দেখাইছি, এটা আমরা এ ধরছিলাম, এটা বি ধরছিলাম। তো এখানে কাহিনীটা হয় কি, তোমার এই যে এ ধরছি, বি ধরছি, এইটা আসছে মেনলি, এইটাকে আমি 2a ধরি। তাহলে ওরা কী করে, বৃহৎ অক্ষের দৈর্ঘ্যটাকে মানে এ প্রাইম বা এই যে বৃহৎ অক্ষরটা আছে এটাকে ওরা ধরে 2a পুরো দৈর্ঘ্যটাকে। তো এটা আমি আসলে কীভাবে দেখাবো, এখানে এই পুরোটাকে ধরে 2a তোমাদের একটু দেখাই, তাহলে এরকম হবে আর কি। এই বৃহৎ অক্ষর যেটা নিয়েছি এই প্রাইমারিতে আমার বৃহৎ অক্ষর ছিল, এটাকে ওরা ধরে, এটাই আর কি। এটা ধরলে বাদ বাকিগুলো তুমি, আমি তো আগেই বলছি যে বৃহৎ অক্ষর থেকে আমাদের সব পরিমাপগুলো আসছে। ওরা ধরে লেট এ প্রাইম মানে বৃহৎ অক্ষরটা ইকুয়াল টু 2a ধরে। সো যদি 2a হয় তাহলে দেখো আমাদের কাহিনী হয়েছে, তাহলে সি বিন্দু কিন্তু আমার এ প্রাইমের মধ্যবিন্দু হবে। যেহেতু কেন্দ্র, তাহলে তুমি বলতে পারো যে সি এ প্রাইমের মধ্যবিন্দু। তাহলে কিন্তু আমরা এই সি এ আর সি এ প্রাইম এটাকে আমি বলে দিতে পারি। তাহলে বলতে পারি সি এ ইকুয়াল টু সি এ প্রাইম ইকুয়াল টু এ, এরকম বলতে পারি। দেখো বুঝো কিনা। সো এটা হচ্ছে ব্যাপার। তার মানে আমরা এখানে কি করছি, যে বৃহৎ অক্ষরকে আমরা এ প্রাইমকে, বৃহৎ অক্ষ বা এ প্রাইমকে আমরা কী করছি, ধরে নিয়েছি এক্স অক্ষ। তাহলে আমাদের কেন্দ্র হয়ে গেছে আমাদের মূল বিন্দু। আর যেহেতু এটাকে আমি আবার বৃহৎ অক্ষের দৈর্ঘ্যটা দেখছি 2a, তাহলে তোমার এটা কি হবে, দেখো কেন্দ্র থেকে শীর্ষ বিন্দু দূরত্ব হবে a, কেন্দ্র থেকে শীর্ষ বিন্দু দূরত্ব হবে a। শুধুমাত্র টাইপান উপবৃত্তের বৃহৎ অক্ষ আর ক্ষুদ্র অক্ষ হচ্ছে আমার ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য স্থানাঙ্কের অক্ষের সাথে মিলে যাবে। আর টাইপ 2 আর টাইপ 3 ক্ষেত্রে এটা মিলবে না। সেই ক্ষেত্রে হয়তো সমান্তরাল হবে বা তির্যক হবে। মানে যদি তোমাদের দেখো যে বৃহৎ অক্ষ আর ক্ষুদ্র অক্ষ আমার স্থানাঙ্কের অক্ষের সাথে মিলে গেছে, তাহলে সেটা টাইপ 1 হবে। আর যদি দেখো যে মিলতেছে না, তাহলে ওইটা টাইপ 2 বা টাইপ 3 উপবৃত্ত হবে। বুঝতে পারছো? মানে না মিললে। সো এখন আমার এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো দরকার, আমি এই ধরলাম, আমি এই দুটো যুক্ত বুঝতে পারছি। যেমন এটাকে আমি বলছি, কোথায় গেল স্কেলটা, যেমন এটা হচ্ছে আমাদের এ, এটা এ, এটাও এ হবে, বুঝতে পারলাম। এটা এ, এটাও কিন্তু এ হবে, এটা আমি বুঝতে পারছি। সো এটাও এ, এটাও। এখন কাহিনী হচ্ছে আমার দরকার হচ্ছে কেন্দ্র থেকে তোমার এই কেন্দ্র থেকে এই উপকেন্দ্রের দূরত্ব দরকার। এটা কিন্তু আমি বের করতে পারি না। এই কেন্দ্র থেকে এই উপকেন্দ্রের দূরত্ব দরকার, মানে সিএস বা সিএস প্রাইম বলো, বা তোমরা বলতে পারো যে কেন্দ্র থেকে আমার নিয়ামক রেখা কত দূরত্ব আছে, কেন্দ্র থেকে নিয়ামক রেখা কত দূরত্ব আছে, মানে সিজেড বা সিজেড প্রাইম, এগুলা এই দুটো দূরত্ব আমার মানে জানতেই হবে। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই দুটো দূরত্ব, এই একটা আর একটা, এই একটা, আবার এই একটা, এই দুটো দূরত্ব। বুঝতে পারছো? সো এখন কথা হচ্ছে, এখন তো আমরা এটা বের করি না। সো তোমরা যখন এগুলো বের করা শিখবে, পরবর্তীতে তোমরা জানতে পারবে যে আমরা এই শুধু এ আর এই বি এর মান যদি জানি, তাহলে আমরা কিন্তু এই দূরত্ব বলো বা এই দূরত্ব বলো, সিএস বলো বা সিজেড বলো, এগুলো আমরা কিন্তু বের করতে পারবো। বুঝতে পারছো? এখন দেখো আমরা তো এটা বুঝতে পারছি যে তোমাদের উপকেন্দ্রের যে দূরত্বটা আছে এটা কিন্তু শীর্ষবিন্দু থেকে কাছাকাছি আছে। দেখো এটা বুঝতে পারছি যে হ্যাঁ, এই উপকেন্দ্র কিন্তু আমার শীর্ষবিন্দু থেকে কাছাকাছি আছে। তারপরে এই উপকেন্দ্র
এই উপকেন্দ্রটা আমার এই শীর্ষবিন্দু থেকে কাছাকাছি আছে, হ্যাঁ। কিন্তু এস এস প্রাইমটা আর কি কোথায় আছে নির্দিষ্টটা আমরা বলতে পারতেছি না, মানে কেন্দ্র থেকে কোথায় আছে বা কেন্দ্র থেকে কোথায় আছে সেটা আমি বলতে পারতেছি মানে এটা আছে। ওরা তোমাদের একটা জিনিস এরকম বলে, মানে এটা এখন বুঝতে পারবে মানে এটা পরে বুঝতে পারবে, ওরা একটা দূরত্ব ধরে নেয় আর কি, যেমন সিএস বা সিএস প্রাইমটাকে এটাকে এম ধরে নেয়। সো যদি এটাকে এম ধরে নাও তাহলে দেখো বিষয়টা কেমন দাঁড়ায়। এখানে না দেখেন আমি আগের ছবি, এই ছবিটা নষ্ট করতে চাইতেছি না। আগের ছবিটা কোথায় বলো, এটা হচ্ছে তোমার মেইন ছবি, এটা হচ্ছে একটা ধরো রাফ ছবি, মানে ধরো এরকম এখানে তো আমার দুইটা উপকেন্দ্র ছিল তাই না, ধরো এখানে একটা এটা ধরো আমার এস প্রাইম, আর এখানে একটা এটা ধরো আমাদের এস, উপকেন্দ্র দুইটা। সো ওরা এরকম করে এটাকে আর কি ধরে নেয়, যদিও আমরা একটু পরে, এটা হচ্ছে আমাদের এম, এটাকেও তাহলে এটা এম হলে কিন্তু এটাও এম হবে, বুঝতে পারছো? সো যদি এরকম এটাকে এম ধরে নাও তাহলে এরকম আসার কথা আর কি। এটা এখন তোমরা বুঝবো না, তো আমি লিখে দিই, এখানে লিখি যেমন এরকম বলে যে এ ইজ গ্রেটার দেন বি এর জন্য এরকম বলে যে এম স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বা ওরা এরকম বলে এম ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরকম বলে, বুঝতে পারছো? এমন বলে। আর দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে যেমন আরেকটা চিত্র ছিল তোমাদের এখানে, তো এটার ক্ষেত্রেও দেখতে পারো, মানে তোমাদের এখানে শীর্ষ তোমাদের উপকেন্দ্র ধরো এখানে একটা, এটা নিলাম এস, আর এখানে একটা নিলাম এস প্রাইম, সো ওরা কি করে এই যে দূরত্বটা আছে এটাকে এম ধরে, আর এটাকেও কি করে এম ধরে, এই পাশে দিলে ভালো হয়। এরকম এম ধরে তাহলে এরকম আসে, বি এর জন্য আর হচ্ছে এম স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বা এম ইকুয়াল টু, এটা পরে বুঝতে পারবো, হ্যাঁ এটা কীভাবে আসলো। সো এটা হয় আর কি দ্বিতীয় চিত্রের জন্য, যেহেতু বিটা বড় এখানে। সো অনেকে বলে বা এখানে প্লাস মাইনাস দিলেন না কেন, সো মান বিবেচনা করলে তোমার প্লাস মাইনাস দেওয়া লাগে না, এই জন্য দেইনি। সো এটা হচ্ছে আমার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলে হয়। এখন কথা হচ্ছে আমার যে উপকেন্দ্র কোথায় আছে সেটা কিন্তু আমি মানে জানতাছি না এখন, হ্যাঁ, মানে উপকেন্দ্র দুইটা আমার কেন্দ্র থেকে কোথায় আছে সেটা কিন্তু আমি এখনো বুঝতে পারতেছি না, হ্যাঁ, বা কেমনে আছে সেটাও বুঝতে পারতেছি না, হ্যাঁ। সো একটু পরে বুঝতে পারবা। সো সেটার জন্য আমাদের সেই তোমাদের আগের যে জিনিসটা সেটা হচ্ছে একটা চলমান বিন্দু লাগবে, মানে এস একটা চলমান বিন্দু, পি একটা চলমান বিন্দু লাগবে। সো চলো আমরা একটা চলমান বিন্দু নেই, ধরো এইটা হচ্ছে একটা চলমান বিন্দু, এখানে নেই আর কি, এখানে নেই, চলো এটা হচ্ছে একটা চলমান বিন্দু, এটা হচ্ছে পি এক্স কমা ওয়াই। সো যদি এটা চলমান বিন্দু হয় তাহলে অবশ্যই আমি এসপি উপকেন্দ্রিক দূরত্ব নিব। সো ধরো এটা হচ্ছে আমাদের এসপিটা, এটা আমার এসপি দূরত্ব, আর এটা হচ্ছে আমাদের পিএম দূরত্ব। একটু উপর নিলে ভালো হতো যদিও, এটা হচ্ছে আমাদের পিএম।
পিএম দূরত্ব, এটা এসপি, এটা হচ্ছে আমার পিএম। এটা আমি বুঝতে পারলাম, এটা আমাদের জেনারেল সংজ্ঞা। সো আমরা তো জানি যে পি বিন্দু এমন বর্তল যেন সর্বদা এসপি বাই পিএম এর অনুপাতে একটা ধ্রুবক হয়, এটা জানি। সো এখন আমরা হচ্ছে মানে এই এসটা নিয়ে আর এই দিকাক্ষ নিয়ে কাজ করতেছি। এটা কিন্তু এই দিকাক্ষ রেখা এটা কিন্তু ধরি নেই, বা এই উপকেন্দ্র ধরি নেই। তুমি এটা নিয়েও কাজ করতে পারো, কোনো আপত্তি নেই আমার। সো এখানে আমরা এরকম জানি, তোমাদের যদি একটু মনে থাকে যে সংজ্ঞা অনুসারে এরকম লিখতে পারি। তোমরা এগুলো সুন্দর করে সাজায় নোট করো, কারণ আমি তো এলোমেলো করে লিখতেছি, ছবি বাজে হইতেছে বারবার। এরকম ওরা বলে যে এসপি পিএম, এটা তো আমার একটা ধ্রুবক যেটা হচ্ছে ই, এটা কিন্তু আমি জানি। সো এখন তাহলে আমি লিখতে পারবো বা এসপি ইকুয়াল টু ই ইন্টু পিএম, এটা লেখা যায়। আর ই এর মান আমার তোমার 1 থেকে ছোট, এটা আমি জানি। সো এখন দেখো আমরা জানি এসপি ইকুয়াল টু এত, তাহলে আমাদের এই এসপি ইকুয়াল টু পিএম এটা কিন্তু আমাদের ছিল হচ্ছে উপবৃত্তের দুইটা সংখ্যার মধ্যে একটা সংখ্যা, ওই তোমাদের আমি একটু আগে দেখাইছি। সো এখন কথা হচ্ছে আমার এই যে ছবিটা, এখানে আমার এই পি বিন্দু দেখো একটা সময়, যেহেতু পি বিন্দুটা আমার হচ্ছে উপবৃত্তের উপর একটা বিন্দু, তাহলে পি বিন্দুটা চলমান, তাহলে পি বিন্দু চলতে চলতে অবশ্যই একটা সময় এই বিন্দুতে আসবে। সো এই বিন্দুতে আসলে আমার ঘটনাটা কী হবে, এই তোমাদের এই দূরত্বটা আর এই দূরত্বটার অনুপাত কি ই হবে, মানে এইটা তুমি বলতে পারো যে এস আর এ জেটের অনুপাত কি একটা ধ্রুবক হবে। এটাকে লিখতে পারবো না, কারণ এই বিন্দু তো পি বিন্দু তো চলমান বিন্দু, আস্তে আস্তে ও যেখানে থাকতে পারে, এখানে উপবৃত্তের যে কোনো জায়গায় থাকতে পারে, সব জায়গার ক্ষেত্রেই কিন্তু আমার কি হবে এসি বাই পি এম একটা ধ্রুবক হবে, যেটা কিন্তু আমাদের ই। তাহলে চলো, যেহেতু আমাদের এই বিন্দুতে আসলে আমরা এই বিন্দুর জন্য এসপি ইকুয়াল টু ই ইন্টু পিএমটা অ্যাপ্লাই করি। বুঝতে পারছো, কারণ এই বিন্দুর জন্য আমাদের উপকেন্দ্র দূরত্ব হচ্ছে এস, আর নিয়ামকের দূরত্ব হচ্ছে আমাদের এ জেড, এটা আমি জানি। মানে এইটা আর এইটা, এটা আর এইটা, বুঝতে পারছো? তাহলে আমাদের এরকম হবে, দেখো আমরা বলতে পারি যে এই বিন্দুর জন্য এই বিন্দু তুমি লিখতে পারো যে এস বাই এ জেড ইকুয়াল টু ই, কারণ দেখো আমাদের এই সূত্রটা দিয়ে অ্যাপ্লাই করছি, তাই না? তাহলে আমি এখানে দেখো লিখতে পারি এস ইকুয়াল টু ই ইন্টু এ জেড, এটা কিন্তু সবাই বুঝতে পারবে, কোনো সমস্যা হবে না। সো এখন দেখো আমি আরেকটু আগাই, এটা বুঝতে পারলাম যে এই বিন্দুর জন্য আমাদের আর এটা ছিল আমাদের উপকেন্দ্রিক দূরত্ব। হ্যাঁ, এটা কিন্তু এই সিএসটা কিন্তু আমাদের উপকেন্দ্রিক দূরত্ব, এটা আমি বুঝতে পারছি। হ্যাঁ, কারণ এটা সি ছিল আমাদের কেন্দ্র, আর এ জেডটা আমি বুঝতে পারছি, এটা হচ্ছে আমাদের দিকাক্ষরেখা দূরত্ব, বা এটাকেও আমরা উপকেন্দ্রিক দূরত্ব বলতে পারি। কারণ এখানে এটা তো আমাদের উপকেন্দ্রিক দূরত্ব ছিল, বা ফোকাল দূরত্ব ছিল। যাই হোক, এখন আমরা দেখো কি করতে পারি, এখানে যেহেতু আমাদের আমরা এখানে কিছু কিছু দূরত্ব আগে থেকে জানি। দেখো আমি একটু কষ্ট করে কি তোমাদের এ দূরত্বটা আর এ যে দূরত্বটা বের করতে পারি কি না। দেখো আমাদের এটা ছিল এ, তাই না? আমার লাগবে কি এইটা আর এইটা, মানে ছোটো দুটা দূরত্ব লাগবে। সো সেটা একটু বের করার চেষ্টা করি। যেমন দেখো এরকম এটাই নিতেছি, কারণ আরও অনেকগুলা জিনিস তোমার দেখা লাগবে। যেমন আমাদের এসটা লাগবে, এসটার মানটা লাগবে, আর এ জেডটা লাগবে। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে এস, আর এটা হচ্ছে আমাদের এ জেড, এটা আমি জানি। সো এখন দেখো আমার সিএসটা ছিল এটা, সিএসটা কিন্তু আমি জানি এটা, আর এটা হচ্ছে এটা। সো আমার হচ্ছে এই অঙ্কটা হচ্ছে আমার কী ছিল, এ ছিল। দেখো এখন এ থেকে যদি তুমি সিএসটা বিয়োগ করে দাও, মানে এটা ছিল এ, এটা হচ্ছে আমাদের সিএস, তাহলে তুমি এ থেকে যদি সিএসটা বিয়োগ করে দাও, তাহলে দেখো আমার এটা থাকে, মানে এই এসটা থাকে। তাহলে এটা আমি বলতে পারি এ মাইনাস সিএস। সেমভাবে দেখো তোমাদের এটা ছিল এ, আর এটা কী ছিল, দেখো এই দূরত্বটাকে আমি পুরোটা ছিল এ,
আর এটা ছিল হচ্ছে, দেখো আমি যদি একটা কাজ করি, পুরোটা হচ্ছে সিজেড, এই পুরোটা সিজেড। সো সিজেড থেকে যদি তুমি এটা বিয়োগ করে দাও তাহলে তো এটা থাকে, তাহলে আমি লিখতে পারি সিজেড মাইনাস এ। বুঝতে পারছো? এই দুইটা কিন্তু আমি একদম সহজে করতে পারি। সো তুমি এই মানটা এখানে বসাই দিতে পারো। যেমন আমরা এখানে এসটাও পাইছি, আবার এজেডটাও পাইছি। সো এস এর ক্ষেত্রে তুমি বসাইতে পারো এ মাইনাস সিএস ইকুয়াল টু ই ইন্টু এজেড পাইছি হচ্ছে তোমাদের এ মাইনাস সিজেড মাইনাস এ। এরকম পাইছি আর কি। হ্যাঁ, এটা গেলো। এটা ধরো আমরা একটা 1 নং সমীকরণ, এটা আমরা একটা 1 নং সমীকরণ। সো সেমভাবে তুমি কি করতে পারো, তো এ প্রাইম বিন্দুর জন্য চিন্তা করতে পারো, কারণ এ প্রাইম বিন্দু তোমার একটা শীর্ষবিন্দু বা বলতে পারো যে উপকেন্দ্রের উপর একটা বিন্দু, মানে এ প্রাইম বিন্দুটা। সো এখানে যদি আমার পি বিন্দুটা আসে তাহলে দেখো আমি তখন কি করতে পারি, দেখো মানে এ প্রাইম বিন্দুর জন্য। সো তখনও কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। মানে হিসাব করতে চাইলে দেখো আমার যদিও ঘুরতে ঘুরতে এখানে আসে, আমরা কিন্তু এই উপকেন্দ্র নিয়ে কাজ করতেছি, তখন দেখো এটা হবে উপকেন্দ্রের দূরত্ব আর এটা হবে নিয়ামক রেখার দূরত্ব পুরাটা। বুঝতে পারছো? সো এটা নিয়ে আমরা কাজ করতে পারি। মানে তোমার দেখো এটা যদি পি বিন্দুটা এখানে ঘুরতে ঘুরতে এখানে আসে তাহলে এটা হচ্ছে আমাদের এসপি দূরত্ব, মানে এটা হবে এসপি দূরত্ব, বা এ প্রাইম এসটা হবে এটা, আর এটা হবে কি আমার এ প্রাইম জেডটা হবে হচ্ছে আমাদের নিয়ামক রেখার দূরত্ব, মানে এইটা। বুঝতে পারছো? সো এই দুইটা দূরত্বের জন্য আমি সেমভাবে লিখতে পারবো, মানে এ প্রাইম বিন্দুর জন্য তুমি সেম সূত্রটা, এই এসপি সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা। যেমন এরকম বলতে পারো যে এ প্রাইম বিন্দুর জন্য এ প্রাইম বিন্দুর জন্য আমি বলতে পারি যে এ প্রাইম এস ডিভাইডেড বাই এ প্রাইম জেড ইকুয়াল টু ই। তাহলে এ প্রাইম এস ইকুয়াল টু লিখতে পারি এরকম ই ইন্টু এ প্রাইম জেড, এরকম লেখা যায়। সো এখন দেখো আমার এই দুটা মানটা বের করি। এ প্রাইম এসটা কি দেখো, যেমন এ প্রাইম এসটা কিন্তু আমার এইটা আর কি, এইটা এই দূরত্বটা কি দেখো, এটা ছিল আমাদের এ, সরি এ ছিল এইটা আর কি। সো এর সাথে আমি এই অংশটা যোগ করবো আর কি। হ্যাঁ, তাহলে দেখো কি হয়। সো মুখে মুখে করলে দেখো এটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে আমাদের কি ছিল, সিএস ছিল। তাহলে দেখো এ প্লাস সিএস করলে কিন্তু আমি এ প্রাইম এসটা পাইতেছি। তাহলে তুমি এটাকে লিখতে পারবা, এটা কি লিখতে পারো এ প্লাস সিএস, এটা লিখতে পারো ইকুয়াল টু এরপর লাগবে হচ্ছে তোমার এ প্রাইম জেডটা এটা। তাহলে দেখো আমাদের কী ছিল, তুমি এটা ছিল এ, এটার সাথে যদি পুরোটা যোগ করো মানে এ প্লাস এ জেড, তাহলে কিন্তু আমি পুরোটা পাই। বুঝতে পারছো? সো সেটাও করতে পারো। মানে আমরা কিন্তু শুধু এখানে এস উপকেন্দ্র নিয়ে কাজ করতেছি, মানে এই বামের দিকাক্ষরেখা আর হচ্ছে এই উপকেন্দ্র, এটা কিন্তু টাচ করি নাই, ওটা করলে আবার ভিন্ন রেজাল্ট হতো। হ্যাঁ, সো এখন সেটাই আমি করার চেষ্টা করতেছি। তাহলে এই দূরত্বটা হচ্ছে আমার কি, তোমাদের এখান থেকে এই পর্যন্ত, মানে এ প্রাইম জেডটা হচ্ছে এ প্লাস সি জেড। তাহলে এটাকে লিখতে পারি এরকম, এই জায়গায় ই লিখলাম আর এটাকে লিখে দিলাম সি জেড প্লাস এ, এটাই হোক। সো এটা ধরো আমরা 2 নম্বর সমীকরণ। তাহলে দেখো আমার কিন্তু 2টা সমীকরণ চলে আসে। সো 2টা সমীকরণ যদি চলে আসে তাহলে দেখো আমার কিন্তু কাজ হয়ে যায়। সো এখন দেখো আমার এখানে আননটা কী ছিল, দেখো এই 2টা সমীকরণের ক্ষেত্রে, বা আমার এখানে কি দরকার ছিল, ছবিতে কিন্তু দরকার ছিল এই সিএসটা আর হচ্ছে সিজেডটা, এই 2টা দরকার ছিল। তো এখানে দেখো আমার এখানে দেখো 2টা সমীকরণে এ সিএসএস আর সিজেড আছে, এখানেও কি সিএসএস, তার মানে 2টা সমীকরণ আছে, 2টা আনন আছে, আমি অবশ্যই কি তাদেরকে সমাধান করে এই এএস আর সিজেডের মানটা কিন্তু বের করতে পারবো। বুঝতে পারছো? সো দুটো জানা বিন্দু দিয়ে কিন্তু আমি অবশ্যই এটি কাজ করতে পারবো আর কি। হ্যাঁ, মানে আমরা এই যে তোমার 2টা জানা বিন্দু ছিল এখানে, এটা তো আমি জানি তোমাদের, এরকম বলতে পারো তুমি যে এটাকে আমি যদি বলি এটা তো এ ছিল তাই না। সো এটার স্থানাঙ্ক কিন্তু আমি জানি a,0, আর এটা ছিল কিন্তু আমার এটার স্থানাঙ্ক ছিল তোমাদের, কোথায় লিখবো,
মাইনাস এফ এ কমা 0। সো যেটাই বলো না কেন তুমি দুইটা শীর্ষবিন্দু দিয়েও বের করতে পারো, সমস্যা নাই। দুইটা মানে আমরা এই দুইটা বিন্দু দিয়ে বলতে পারবো, বা যেই এ এ দিয়ে কী করছি আমরা দুইটা সমীকরণ বানিয়ে ফেলছি। তো আমরা দুইটা অজানা আছে, দুইটা সমীকরণ আছে, সো সলভ করলে অবশ্যই আমরা কিন্তু এই অজানা দুইটা বের করতে পারবো। তাহলে দেখো আমি একটু সমাধান করার চেষ্টা করি। তুমি একটা কাজ করে দেখো, এখানে আছে এ মাইনাস সিএস, এখানে আছে এ প্লাস সিএস, তাহলে দুটাকে যোগ করে দিলে কিন্তু আমার সিএস কাটা চলে যায়। সো এটাকে করি, চলো আমরা 1 আর 2 1 প্লাস 2 করি। 1 প্লাস 2 করলে দেখো আমার কি আসে, দেখো এটা কাটা যাবে, তাহলে এ প্লাস এ হবে 2a ইকুয়াল টু, এখানে কি হইতেছে দেখো, এখানে যদি করি তাহলে তোমার এরকম আসবে ই। দেখো এটা যদি তুমি একটু চিন্তা করো, তুমি যদি মনে মনে চিন্তা করো তাহলে কিন্তু হয়। এখানে কিন্তু আমার এটা কাটা যায়, এটাতে আমি বুঝতে পারলাম। তাহলে এখানে জেড 2z, তার মানে এখানে থাকে 2 ইন্টু cz, এরকম থাকে, বুঝতে পারছো, এরকম থাকে। সো এই টু কিন্তু কাটা যায়, তাহলে এরকম থাকে তোমাদের। আমি যদি সিজেডটা বের করতে চাই তাহলে সিজেডটা এই পাশে নিয়ে আসি, বা এই টু কাটা চলে গেল, তাহলে এখান থেকে কি দেখো এ বাই ই, এই একটা বের হয়ে গেছে, বাকিটাও তুমি বের করতে পারবে। সিজেডটা আছে এ বাই ই। সো সিজেড যদি এ বাই ই আসে তাহলে আমি অবশ্যই কিন্তু সিএসও বের করতে পারবো। সো তুমি একটা কাজ করতে পারো যে এই দুটাকে বিয়োগ করে দাও, আমার এখানে তো জায়গা নেই। আচ্ছা আরেকটা নেই, সমস্যা নেই। অনেক খাতাই নষ্ট করছি, সো এগুলোতে কাজে লাগাই। যেমন আমি কি করি, ওদের একটু বিয়োগ করে দিই, তাহলে আবার হয়ে যায়। যেমন 1 আর 2কে তুমি কী করো, বিয়োগ করো, 2 থেকে 1 বিয়োগ করো, 2 নং মাইনাস 1 নং, যদি বিয়োগ করে দিই তাহলে দেখো হয়ে যায় 2 মানে এটা থেকে এটা বিয়োগ করবো, তাহলেও হয়। দেখো আমাদের এরকম আসবে, তখন আবার সিজেডটা থাকবে না, তখন এখানে দেখো এটা কিন্তু যদি এটা মাইনাস হয়ে যাবে তাহলে কিন্তু 2cs আসে, তাহলে এরকম আসে যে 2cs ইকুয়াল টু আমার সিজেডটা চলে যাবে, তাহলে ই ইন্টু 2a, মানে উল্টাটা আসছে আর কি। তাহলে আমার সিএসটা লাগবে, সিএস ইকুয়াল টু, দেখো এখানে কি আসে, যেহেতু 2 কাটা, তাহলে সিএস ইকুয়াল টু থাকবে তোমাদের এ ই। এই দুইটা জিনিসই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। পেয়ে গেছি আমি, আমার যা দরকার ছিল তা পেয়ে গেছি। তার মানে কি পাইলাম, এই দূরত্বটা পেয়ে গেছি, আমাদের এইটা পাইছি, সিজেড পাইছি, আর হচ্ছে সিএস পাইছি। এটা পাইছি এ বাই ই, এটা পাইছি এ ই, বুঝতে পারছো? সো যদি এরকম হয় তাহলে এরকম দূরত্বটা দেখতে পারো। আমি যদি একটু অন্য কালার নিয়ে দেখো, যেমন এই দূরত্বটা আমি পেয়ে গেছি, সিএস পাইছি, এটা ছিল তোমার সিএস, এটাও কিন্তু আমাদের সিএস প্রাইম। মানে এই দূরত্ব তো একই সমান দূরত্ব। এটা হচ্ছে আমাদের এ ই পাইছি, এটাও কিন্তু এ ই পাইছি, আর এই পুরোটা পাইছি এ বাই ই, নিয়ামক রেখা পর্যন্ত পাইছি এ বাই ই। সিজেডটা এটা ছিল আমাদের এ বাই ই, এটা ছিল আমাদের এ বাই ই। এটা হচ্ছে ব্যাপার। সো তার মানে আমরা উপকেন্দ্রের দূরত্বটা পেয়ে গেছি, যেটা হচ্ছে ছিল আমাদের এ ই, আর এখান থেকে কেন্দ্র থেকে নিয়ামক রেখা দূরত্ব পাইছি হচ্ছে এ বাই ই, দুইটা পেয়ে গেছি। সো এখন একটু চিন্তা করো আমাদের সবগুলা দূরত্ব কি বের হয়েছে কিনা। সো এখানে 1 নাম্বার হচ্ছে তোমাদের শীর্ষবিন্দুর দূরত্ব আমরা পাইছি, এটা আমাদের এই ছিল, এই একটা দূরত্ব ছিল, মানে কেন্দ্র থেকে শীর্ষ দূরত্ব। আটটা ছিল তোমার কেন্দ্র থেকে এই উপকেন্দ্রের দূরত্ব, এটাও পাইছি 2টা।
একটা হচ্ছে কেন্দ্র থেকে নিয়ামক রেখার দূরত্ব, 3টা পাইছি। একটা দূরত্ব হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য লাগে। সো সেটা বের করার জন্য আমাদের একটা আলগা ছবি আঁকা লাগবে। আরেকটা এই এল প্রাইম বা এল ওয়ান প্রাইম বা এল টু প্রাইমটার জন্য রাফ একটা ছবি আঁকা লাগবে, তবে সেটা একটু পরে আঁকতেছি। হ্যাঁ, সো সেটা একটু পরে আঁকবো, কারণ আমি এখানে আগে সমীকরণটা প্রমাণ করতে চাইতেছি আর কি। উপকেন্দ্রের লম্ব দৈর্ঘ্যটা লাগে, সেটা একটু পরে দেখাচ্ছি। সো এখন দেখো আমি একটা কাজ করি, আমাদের এই যে ছবিটা আছে এই ছবিতে আমি পি বিন্দু থেকে একটা লম্ব টান দিই, কারণ আমার সমীকরণটা প্রমাণ করা বেশি জরুরি। দেন আমি একটু কাজ করি, এই পি বিন্দু থেকে একটা লম্ব টান নিলাম তোমার অক্ষরেখার উপর, বুঝতে পারছো? অক্ষরেখা বলতে তোমাদের এই যে বৃহৎ অক্ষরটা ছিল এটা একটা লম্ব, এটা হচ্ছে আমাদের পি কিউ লম্বটা নিয়েছি এখানে। সো যেহেতু এটা পি এক্স হয়, তাহলে দেখো আমি একটু দূরত্বগুলো একটু দেখাই। যেমন এক্স দূরত্ব কোনটা ছিল আমার, দেখো এটা কিন্তু আমাদের, এটা কিন্তু ছিল এক্স দূরত্ব, সরি এটা ছিল এক্স দূরত্ব, কারণ এটা হচ্ছে আমার 0 0 বিন্দু, এটা 0 0 বিন্দু, এটা এক্স দূরত্ব, কিন্তু এটা মানে এইরকম, এটা হচ্ছে এক্স। এখানে একটা ত্রিভুজের মতো কিন্তু অলরেডি দেখা যাইতেছে। সো একটু পরে দেখাই তোমাদের, কারণ সবগুলো প্রমাণ আসলে একরকমই হয়। আর ওয়াই হবে কোনটা, ওয়াই কিন্তু এটা, মানে পি কিউটা কিন্তু ওয়াই, এটা আমরা বুঝতে পারছি। সো সি কিউ পাইসি হচ্ছে তোমাদের এক্স আর পি কিউ হচ্ছে ওয়াই। এখন আমাদের লাগবে হচ্ছে অতিভুজটা, মানে এসপি, বুঝতে পারছো? সো এখন দেখো আবার আমরা এই সিএসটা তো জানি অলরেডি, এটা হচ্ছে আমাদের এই ছিল। সো ভূমি কিন্তু আমাদের এটা এই, এটা হচ্ছে এক্স, তাহলে পুরো ভূমিটা লাগবে তোমার। তাহলে এই এস কিউটা কী লাগবে, এস কিউটা কিন্তু আমাদের এক্স প্লাস এই বলতে পারো, কারণ এটা কিন্তু আমাদের এই ছিল। আচ্ছা এটা দেখানোর দরকার নেই, বুঝতে তো পারছো এটা এই ছিল। এটা ছিল এই থাকে, দেখো এটা কিন্তু আমাদের পুরো ভূমিটা, এটা হচ্ছে এক্স প্লাস এই, এটাকে এরকম বলবো যে এই প্লাস এক্স বললেও হয়, প্লাস এক্স, এটা ভূমি। আর লম্ব পাই গেছে, এগুলো অতিভুজটা লাগবে। এস কিউটা পাই গেছে আর লম্ব পি কিউ পাইছি। হ্যাঁ, সো আমার এসপিটা কত জানতে হবে। এখন আমরা এসপির ক্ষেত্রে জানি ই ইন্টু পি এম, এটা আমরা আগে থেকেও জানি, যে এখানে আমরা দেখাচ্ছি, যেখানে এসপি ইকুয়াল টু ই ইন্টু পি এম দেখাচ্ছি। সো এখন দেখো আমার কাহিনীটা কী হয়, যেমন ই ইন্টু পি এম দিতে হয়। সো আমি কিন্তু আবার জানি যে এই যে পি এমটা, দেখো এই পি এমটা কিন্তু এই জেড কিউর সমান, পি এমটা আর জেড কিউটার সমান। তাহলে দেখো তুমি কি জেড কিউটা বুঝতে পারো কিনা, কারণ এটা একটা আয়তক্ষেত্র। দেখো তোমাদের যদি এরকম বলো যে পি কিউ জেড এম, এটা একটা আয়তক্ষেত্র, তাহলে আমরা কিন্তু এই দূরত্ব সমান হবে। তাহলে দেখো এই দূরত্বটা কত, জেড কিউটা কত, জেড কিউটা দেখো আমার এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এই, আর এই দূরত্বটা কত, এই দূরত্বটা লাগবে। সো এক্স প্লাস এ বাই ই করলে তো হয়। হ্যাঁ দেখো আমি, এইটা হচ্ছে আমার এক্স ছিল, এই ছোট অংশটা এক্স, কারণ আমার হচ্ছে জেড কিউ লাগবে। তাহলে এতটুকু এক্স আর এই পুরোটা তো আমি জানি অলরেডি, সেটা হচ্ছে এ বাই ই। তাহলে এক্স প্লাস এ ই করলে মানে এটা হচ্ছে আমাদের এক্স প্লাস এ বাই ই, এটা করলে কিন্তু আমি এটা পাবো, এটা পাবো আর কি। সো এটা পাইলে কিন্তু আমি এটাও পাই, বুঝতে, কারণ এটা দিয়ে আমাদের এরকম হয়, মানে ই ইন্টু পি এম দিয়ে, যেমন যেটি একটু দেখাই মানে আরেকটা পেজে, এটা দেখতে পাচ্ছি। এরপরে তোমরা এরকম বলতে পারো যে এসপি ইকুয়াল টু ই ইন্টু পি এম, এটা আমরা আগে থেকে জানি। তাহলে এসপি, আমার এসপিটা লাগবে আর কি, সমকোণ ত্রিভুজের অতিভুজটা। ই ইন্টু পি এমটা পাইলাম কি, দেখো এক্স প্লাস এ বাই ই আর কি, এক্স প্লাস এ বাই ই, এটা পাইছি। তাহলে দেখো আমি কী হয় যদি এটা গুণ করে দিই, তাহলে দেখো এখানে ইটা কাটা যায়, এসপি ইকুয়াল টু এখানে দেখা যাচ্ছে তোমাদের ই এক্স প্লাস এ, এরকম থাকে ই এক্স প্লাস এ।
বুঝতে পারছো? তাহলে কিন্তু আমি এই যে এটা পাইলাম এটা কিন্তু এক্স প্লাসে সো এক্স প্লাস এটা ছিল হচ্ছে আমাদের অতিভুজ বা উপকেন্দ্রিক দূরত্ব তোমরা বলতে পারো, বা ফোকাস দূরত্ব বলা যায়, কোনো সমস্যা নাই। সো এখন দেখো আমাদের এই এসপি কিউ, মানে এই এসপি কিউ এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। সো আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করলে দেখো যে আমাদের প্রমিত সমীকরণ চলে আসবে। সো চলো আমরা এখানে পিথাগোরাসটা অ্যাপ্লাই করি। সো তোমরা এরকম বলতে পারো যে এসপি কিউ এ পিথাগোরাস অ্যাপ্লাই করো, পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করবো। তাহলে দেখো আমার এখানে কি হয় যে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার ইকুয়াল টু এটা স্কোয়ার, তাহলে এস কিউ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার ইকুয়াল টু এস পি স্কোয়ার, এস কিউ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার ইকুয়াল টু এস পি স্কোয়ার। তাহলে এস কিউ কী পাইছে দেখো, এস কিউ ছিল আমাদের এইটা আর কি এই প্লাস বা এক্স প্লাস এই হোল স্কোয়ার, এটা ছিল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এসপি টাইম পাইছে হচ্ছে ই এক্স প্লাস এই উপরেই আছে এটা হোল স্কোয়ার এরকম। সো তুমি একটু কষ্ট করে সূত্রে ভাঙা দিতে পারো, আর সমস্যা নেই। মানে এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার ধরলে তাহলে এক্স স্কোয়ার প্লাস 2ae ইন্টু এক্স প্লাস হচ্ছে তোমাদের এ স্কোয়ার ই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো ওয়াই স্কোয়ার জায়গা সেমভাবে এখানেও করতে পারো, যেমন ই স্কোয়ার এক্স স্কোয়ার এরকম আসবে প্লাস 2ae এক্স প্লাস এ স্কোয়ার। সো লাকিলি তোমাদের দুইটা জিনিস চলে যায়, এটা কিন্তু কাটা চলে যায় দেখো। তাহলে দেখো আমার কি হয়, তাহলে বলতে হবে যে এক্স স্কোয়ার এখানে আছে তোমাদের এ স্কোয়ার ই স্কোয়ার আছে। আমি একটা কাজ করি, এখানে আছে আর কি এক্স তো কাটা চলে গেছে। তাহলে এখানে দেখো এ স্কোয়ার ই স্কোয়ার, এখানে আছে কি ই স্কোয়ার এক্স স্কোয়ার এরকম আছে। তাহলে এটাকে আগে নিয়ে আসি, ই স্কোয়ার এক্স স্কোয়ার এটাকে নিয়ে আসলাম আগে প্লাস ওয়াই স্কোয়ার, আর ধ্রুবপদ তুমি বসে পাঠাই দাও, আর ধ্রুবপদ নিয়ে আমার কোনো টেনশন নেই। তাহলে এখানে এ স্কোয়ার ছিল মাইনাসের এ স্কোয়ার ই স্কোয়ার, বুঝতে পারছো? চলকগুলো একসাথে রাখলাম, গ্রুপগুলো একসাথে রাখলাম। সো এখান থেকে তুমি এক্স স্কোয়ারটা কমন নিতে পারো, তাহলে হবে হচ্ছে 1 মাইনাস পি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এখানে ধরো এ স্কোয়ার যদি কমন নেই তাহলে 1 মাইনাস ই স্কোয়ার এরকম আসে। সো এরপরে হচ্ছে তুমি একটা কাজ করতে পারো, যেমন আমি এখানে এরকম পাইছি, মানে আমার প্রমিত সমীকরণটা লাগবে, ধরো এরকম 1 মাইনাস ই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আবার 1 তোমাদের এ স্কোয়ার ছিল, আর এখানে ছিল 1 মাইনাস এ স্কোয়ার। সো এখন আমাদের প্রমিত সমীকরণের ক্ষেত্রে দেখো নিচে ছিল হচ্ছে এক্স নিচে এ স্কোয়ার, এটা নিচে ছিল বি স্কোয়ার, হ্যাঁ এরকম ছিল। সো তুমি কী করো, এইটা দ্বারা ভাগ করে দাও, আর এই পাশে 1 ছিল, মেন কথা আমার এই রাইট সাইডে কিন্তু 1 ছিল। সো 1 কীভাবে আসবে, যদি তুমি এই জিনিসটার দ্বারা পুরো সমীকরণকে ভাগ করে দাও, তাহলে আমি ভাগ করে দিব হচ্ছে এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার দ্বারা। তাহলে দেখো আমার কাজ হয়ে যায়। সো যদি এটা দ্বারা ভাগ করে দিই তাহলে নিচে এ স্কোয়ার থাকবে এক্স স্কোয়ার বা এ স্কোয়ার এটা থাকবে প্লাস ওয়াই স্কোয়ার থাকবে এখানে, আর এটা আসবে নিচে এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার ইকুয়াল টু চলে আসবে 1। এই আমার জিনিস হয়ে গেছে, এটাই আমার দরকার ছিল, বুঝতে পারছো? এটাই আমার দরকার ছিল।
সো এটা হচ্ছে আমাদের ওরা বলে উপবৃত্তের সরল সমীকরণ, বা এটা বলা হয় উপবৃত্তের প্রমিতের সমীকরণ। এখন কাহিনী হচ্ছে মানে এটাই আসল, কিন্তু এখন অনেকে বলে বা এখানে তো এক্স স্কোয়ার বাই স্কোয়ার ওয়াই স্কোয়ার বি স্কোয়ার আসে না। হ্যাঁ, এটা আসে না আর কি। এটা বলে হচ্ছে সরল সমীকরণ, বা যেটাই বলো এটা সরল সমীকরণ বা টাইপ ওয়ানের সমীকরণ। টাইপ ওয়ানের সমীকরণ। এখানে কিন্তু আমরা অবশ্যই কি এক্স অক্ষটা ছিল হচ্ছে তোমাদের বৃহৎ অক্ষ, আর ওয়াই অক্ষটা ছিল ক্ষুদ্র অক্ষ, মানে এটা বড় ছিল। সো এখন কথা হচ্ছে আমরা এটাকে একটু মানে সুন্দর করব। সো যদি সুন্দর করতে চাই তাহলে তুমি কিছু জিনিস ধরে নাও, যেমন বলতে হবে যে লেট এই বি স্কোয়ার ইকুয়াল টু, তুমি এই জিনিসটা ধরে নাও এ স্কোয়ার ইন্টু 1 - স্কোয়ার। এটা যদি ধরো তাহলে কিন্তু দেখো তুমি একটু আগে যে শিখাইছি ওইরকম চলে আসছে। সুতরাং এক্স স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস এর ওয়াই স্কোয়ার বা বি স্কোয়ার ইকুয়াল টু 1। সো এইটাকে আমরা বলতেছি হচ্ছে প্রমিত সমীকরণ বা সরল সমীকরণ। সমীকরণ বা সরল সমীকরণ। টাইপ ওয়ানের বা টাইপ ওয়ানের। সো এটাই ছিল ব্যাপার। এখন এখানে তোমাদের যদি বিটা এরকম হয় তাহলে বি এর মান আমি এখান থেকে এরকম আসবে, বি ইকুয়াল টু দেখো কি আসে, এটা আসবে প্লাস মাইনাস এ রুট ওভার 1 - স্কোয়ার। এটা আসে তোমাদের বি এর মান। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। সো এটা আমরা ধরে নিয়েছি আর কি। হ্যাঁ, সো এখন তোমাদের টাইপ ওয়ানের তো দুইটা ছবি, একটা হচ্ছে তোমরা এক্স অক্ষকে বৃহৎ অক্ষ ধরবা আর ওয়াই অক্ষকে ক্ষুদ্র অক্ষ ধরবে, যেটা আমরা অলরেডি দেখাইতেছি এখানে। আর একটা হচ্ছে তোমাদের খাড়া টাইপেরটা, মানে ওয়াই অক্ষকে ধরবা হচ্ছে বৃহৎ অক্ষ আর এক্স অক্ষকে দেখবে ক্ষুদ্র অক্ষ। এখন ওই ছবিটা আমি তোমাদের দেখাবো না, এইটার থেকে ওই ছবিটা মনে রাখা যায়। মানে এইটার সব কিছু যদি তুমি বুঝো, সমীকরণ বুঝো, তারপরে বিন্দুগুলা বুঝো, তারপরে এই যা আছে এইগুলো বুঝো, তাহলে ওইটা অলরেডি বুঝে যাবা। তো সেটা বোঝার জন্য আমার কিছু শর্টকাট টেকনিক আছে। সো এখন দেখো আমার এখানে কী কী জিনিস আসলো। যেমন এখানে আমাদের অবশ্যই আমরা দেখতেছি হচ্ছে এ ইজ গ্রেটার দেন বির জন্য, কারণ দুইটা সমীকরণ তো সেম। তুমি কীভাবে বুঝবা যে ভাই এখানে এ বড় নাকি বি বড়, এটা একটু ঝামেলা হয়। সো এখানে দেখো আমাদের এখানে আমরা পাইছি হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু 1 - স্কোয়ার, এরকম পাইছি। সো এখান থেকে আরও ওরা অনেক জিনিস মানে ই এর মানটা বের করে, কারণ ই এর মানটা সব জায়গায় লাগে। পরবর্তীর বেলায় ই1 ছিল, ওইটা নিয়ে আমার চিন্তা করার দরকার নেই, বাট এখানে অবশ্যই লাগে। তাহলে তুমি এরকম বলতে পারো যে বি স্কোয়ার বাই এ স্কোয়ার এরকম বলা যায় ইকুয়াল টু 1 - স্কোয়ার এরকম বলো। তাহলে আমি একটা কাজ করতে পারি যে ই স্কোয়ারটা এই পাশে নিয়ে আসতে পারি, ই স্কোয়ার লিখলে তাহলে 1 - বি স্কোয়ার বাই এ স্কোয়ার এরকম আসে। তাহলে দেখো ই ইকুয়াল টু কী আসে, ই ইকুয়াল টু তোমাদের এরকম আসবে যে এটা যদি লসাগু করে দেয় তাহলে হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকবে। তাহলে আর নিচে থাকবে হচ্ছে আমার এ, মানে যদি ইয়া করে দিই আর কি, তাহলে এরকম হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে হচ্ছে আমার থাকবে এ। বুঝতে পারছো, কারণ আমি এটা বর্গমূল করছি। সো এটা এই প্রতিটা লাইনকে তুমি কিন্তু সূত্র আকার ব্যবহার করতে পারবে। এটা হোক সবচেয়ে বেশি ব্যবহার হয় এটা, বা এটা হোক বা এটা হোক, যখন যেটা লাগে আর কি, বা এটা হোক। সো এখন এই জিনিসগুলা তোমার আরেকটা যে আমি চিত্র দেখাতে চাইতেছি ওইটার জন্য সেম হবে। হ্যাঁ, সো সেম হবে বলতে আমি বোঝাইতে চাইতেছি যে এখানে সবসময় মনে রাখবো যে যেহেতু এখানে এজ গ্রেটার দেন বি ছিল, মানে এটা বড় ছিল, সবসময় মনে রাখবো এরকম, মানে ছোটোটার স্কোয়ার আর কি, বা এরকম বলে। এই সূত্রটা যদি বুঝতে চাও, দেখো এই যে সূত্রটা ছিল এখানে ই এর মানটা যখন বের করছি তখন আমাদের দেখো নিচে ছিল হচ্ছে এ,
আর উপরে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে এখানে কিন্তু আমাদের নিচে এ বি হয় না, নিচে হচ্ছে আমাদের এ। বা ওরা এরকম বলে যে, বা এই যে যদি বুঝতে চাও মানে মনে রাখার জন্য, যে ছোটোটা এরকম বলে যে ছোটোটার স্কোয়ার ইকুয়াল টু বড়টার স্কোয়ার মাইনাসের 1 মাইনাস পি স্কোয়ার। এটা কেন লিখলাম? কারণ যখন এখানে দেখো এটা ছিল বড়, বিটা ছোট, সো এইটা যখন বড় হয় আর বিটা যখন ছোট হয় তখন হচ্ছে আমার কি হয়, ছোটোটা স্কোয়ার ইকুয়াল টু লিখতে হয় বড়টা স্কোয়ার ইন্টু মাইনাসের 1 মাইনাস স্কোয়ার। তোমার যখন বিটা বড় থাকবে মানে বিটা বি ইজ গ্রেটার দেন এ থাকবে তখন লিখবা তুমি সেম আর কি। তখন কি হবে দেখো, ছোটোটা কি তখন এ হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু লিখবা বি স্কোয়ার ইন্টু 1 মাইনাস স্কোয়ার। বুঝতে পারছো? সো এটা আমার একটা টেকনিক। হ্যাঁ, সো এটা সবসময় মাথায় রেখো, কারণ আমি এই একটা সূত্র দিয়ে সবসময় মনে রাখবা যে তোমার ছোটোটার কী করবে, ছোটোটা বা এরকম ধরতে পারো যে ছোটোটা থাকবে উপরে আর বড়টা থাকবে নিচে, এরকম দেখতে পারো। দেখো এখানে আমার ছোটোটা আছে উপরে, বড় আছে নিচে। তুমি যদি ইসের জন্য দেখো এর সমীকরণ বের করতে না, এগুলো আর কি ঝামেলা লাগে বেশি, যে আমার এখানে এ বড় হলে বি ছোটো হলে কী হয় আর বি বড় হলে এ ছোটো হলে কী হয়। তখন একটা জিনিসই মনে রাখবো যে তোমার ছোটোটা থাকবে হচ্ছে উপরে আর বড়টা থাকবে নিচে, এরকম। বা এটা যদি মনে রাখতে চাও তাহলে মনে রাখবে যে যেমন এখানে দেখো আমার ছোটোটা কি উপরে, নিচে হচ্ছে বড়টা, বা এখানে দেখো ছোটোটা উপরে নিচে হচ্ছে আমার কি বড়টা, বা এখানেও বলতে পারো যে এখানে ছোটোটা উপরে নিচে হচ্ছে বড়টা, এরকম আর কি। বুঝতে পারছো? ছোটোটা উপরে থাকে। সো বা এরকম বলতে পারো, ওরা এরকম বলে যে ছোটোটার স্কোয়ার উপরে হবে, এটা দিলে হবে বা লবে হবে। সো এটা একটা কারণ আছে, কারণ দেখো আমার ই এর মানটা তো আমি জানি কি, ই এর মানটা 1 থেকে ছোটো। এখন যদি ছোটোটা উপরে থাকে, যেমন এখানেও দেখো যেটাই দেখো তুমি, যদি ছোটোটা উপরে থাকে আর বড়টা যদি নিচে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার এটার মান 1 থেকে ছোটো হবে। 1 থেকে ছোটো হলে কি আমার ই এর মানটাও কি ছোটো হবে। বুঝতে পারছো? সো এটা তুমি ইয়া করলেও বুঝতে পারো, সমস্যা নেই। বা আমরা তো এরকমই জানি যে ই এর মান হচ্ছে আমার 1 থেকে ছোটো হয়, তাই আর কি এরকম হয় আর কি। মানে এই 1 মাইনাস ই স্কোয়ার হয়েছে, এটা বোঝা এখান থেকে বোঝা। যেমন দেখো আমার ই এর মানটা আমরা জানি 1 থেকে ছোটো। সো আমরা যদি এখানে দেখো 1 থেকে ছোটো মনে হয় তাহলে 1 থেকে তো এখানে একটা পজিটিভ মান পাবো, নাহলে তো একটা নেগেটিভ মান চলে আসতো। বুঝতে পারছো? সো এটা হচ্ছে ব্যাপার। মানে এখানে তুমি প্রত্যেকটা লাইন অঙ্ক হিসাবে ব্যবহার করতে পারবা। আর এখানে অনেকে বলতে পারে যে ভাই আপনি বর্গমূল করছেন, বাট এখানে স্কোয়ারটা উঠাই দিয়েছি, বাট এখানে প্লাস মাইনাস কেন সাইন দিইনি, কারণ এখানে আমরা জানি যে ইটা হচ্ছে, যেহেতু আমরা বলতে পারি যে ইটা হচ্ছে আমাদের 0 থেকে বড় আর হচ্ছে 1 থেকে মানে পজিটিভ একটা মান, এই জন্য আমি এখানে প্লাস মাইনাস সাইন দিইনি। সো এই লাইন কটা খুবই ইম্পর্টেন্ট ভাই। অঙ্ক যখন করতে যাবো তখন আমি প্রতিটা লাইনে এইগুলো একটা করে নিয়ে আসবো, আর তখন বুঝবো হায় আসমান থেকে পড়ছে নাকি, এরকম। সো শর্টকাট টেকনিক মনে রাখো যে ছোটোটা স্কোয়ার ইকুয়ালটা হবে বড়টা স্কোয়ার একটু 1 মাইনাস স্কোয়ার, যেমন রাখবা। আর অন্যান্য সূত্রগুলোর ক্ষেত্রে সবসময় মনে রাখবে ছোটোটা থাকবে উপরে, বড়টা থাকবে নিচে। বুঝতে পারছো? কারণ আমার অপভেদের ক্ষেত্রে ই এর মানটা কি 1 থেকে ছোটো হয়। সো উপরটা যদি ছোটো হয় সেটা যদি বড়ো হয় তাহলে ওইটার মানটা কি অবশ্যই আমার কী হবে, 1 থেকে ছোটো আসবে। সো এর মান কখন নেগেটিভ হয় না, এই জন্য আমরা এটা দিচ্ছি, এটাও মাথায় রাখো। হ্যাঁ, এখানে আমাদের কোনো প্লাস মাইনাস সাইন আনার দরকার নেই, অলওয়েজ প্লাস। হ্যাঁ, সো এটা হচ্ছে ব্যাপার। আর আরেকটা বিষয় আছে, দেখো এখানে আমাদের ই এর মান তো আমি জানি যে সবসময় কী হয়, পজিটিভ হয়। সো এটা আর কি মোটামুটি বুঝতে পারছো। সো এখানে কিন্তু এখানে বোঝার অনেক কিছু আছে, এটা বললাম যে দেখো আমাদের এখানে কেন আর কি আমি এখানে এর মানটা 1 থেকে ছোটো, বা এটা এখানে দেখো আমি লিখছি হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেহেতু আমাদের এটা এখানে বড় ছিল এই জন্য এটা আগে আসছে। যদি দেখো এখানে বাই চান্স আমাদের এটা উল্টা হয়ে যায় তো তাহলে কিন্তু এই রুটের ভিতরে মাইনাস চলে আসছে। তার মানে আমি এখান থেকে এটা বুঝতে পারতেছি যে এখানে আমার এর মান যেহেতু 1 থেকে ছোটো হবে, তাহলে দেখো এখানে আমার এটা হচ্ছে আমাদের বড় আর বিটা হচ্ছে আমাদের ছোটো, মানে এটা আমাদের নেগেটিভ আসবে না, রুটের তো নেগেটিভ আসতে পারে না, এটা তো অলওয়েজ একটা পজিটিভ মান। সো এইখান থেকে বোঝা যায় যে আমার অলওয়েজ এটা বড় আর বিটা ছোটো হবে। আর যদি তুমি বি এর ক্ষেত্রে দেখো মানে বি গ্রেটার দেন তখন হয়তো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, কারণ বড়োটা মানে ছোটোটা, বড়োটা মানে ছোটোটা করলে তোমার পজিটিভ মান আসবে, ছোটোটা মানে বড়োটা করতে গেলে তো তোমার মাইনাস মান চলে আসবে আর কি। ঠিক আছে? সো এটা হচ্ছে তোমাদের ব্যাপার। সো তার মানে আমার এখানে এটা বুঝতে পারলাম। এখন আরেকটা জিনিস, যেমন যে তোমার এই যে প্রথম ছবিটা ছিল এখানে কিন্তু আমরা
এই বিটাকে কিন্তু বলে দিছি এইটা, এই যে এটা বি স্কোয়ারকে বা বিটাকে এটা বলে দিছি। মানে এইটা যদি একটু দেখো আমাদের বিটা পাইছি, মানে এই ছবিতে দেখালে নষ্ট হয়ে যাবে। এখানে বি এর মানটা আছে এইটা তোমাদের, এটা হবে বি ইকুয়াল টু প্লাসের এ ইন্টু ওয়ান মাইনাস ই স্কোয়ার, আর এখানে যে বিটা আছে এটা হবে মাইনাসেরটা, যেহেতু বি প্লাস মানে দুটো ওয়ান পাইছি, এই বিটা হবে মাইনাসের এ ইন্টু দুটো করে ওয়ান মাইনাস ই স্কোয়ার। বুঝতে পারছো? কারণ আমি এখানে এই যে এটাই আসল আর কি, এই যে দেখো এখানে বি পাইছি প্লাস প্লাস এ ইন্টু ওয়ান মাইনাস ই স্কোয়ার। সো এটা হচ্ছে তোমার আসল কথা। সো এটা হচ্ছে গেল। সো এটা যদি বোঝো আর এটা মনে রাখো তোমাদের, এখানে হচ্ছে এই ছবিগুলো মনে রাখো, এখানে আমার ছোটরা উপরে থাকে আর বড় হচ্ছে নিচে থাকে। সো এটা হচ্ছে তোমাদের গেল। এখন আমরা হচ্ছে এখানে যে সূত্রগুলো লিখছি এই সবগুলো সূত্র কিন্তু এইচ গ্রেটার দেন বি এর জন্য, এটা কিন্তু মাথায় রাখো। আর যদি তোমরা বিস গ্রেটার দেন এ করো তাহলে ওই যে লম্বা ছবিটা, তাহলে ওইটার জন্য কিন্তু ঘটনাগুলো সব চেঞ্জ হয়ে যাবে। মানে এই যে এই ছবিটা, এটার জন্য কিন্তু ঘটনাটা সব উল্টে যাবে। এটা আমি একটু পরে দেখাচ্ছি। সো এবার চলো আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা একটু বের করি মেইন ছবির ক্ষেত্রে। এই এলন এল এইটা আর কি, এইটা এটা বলো বা এটা বলো, এলন এল এলন প্রাইম বা এল টু প্রাইম। সো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যদি বের করতে চাই তাহলে দেখো কেমন হয়। তো এটার জন্য তোমার একটা রাফ ছবি আঁকা লাগবে। রাফ ছবি বলতে তোমাদের এরকম ধরো, রাফ ছবি তো অনেকগুলো আঁকলে আঁকা ছিল, নতুন করে আঁকার কিছু নেই। যেমন এটা ধরো আমি একটা রাফ ছবি, হ্যাঁ। সো রাফ ছবি হলে আমার এই বাম পাশটা আঁকার দরকার নেই, জাস্ট আমার যেহেতু এল এল প্রাইমটা লাগবে তাহলেই হয়। মানে এরকম দেখতে পাচ্ছি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য করে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দরকার আছে, সেটা যদি বের করতে, যেমন আমার একটা ছিল নিয়ামক রেখা, এখানে অক্ষটুকু কিছু দেওয়া লাগবে না, জাস্ট এটা ছিল আমাদের নিয়ামক রেখাটা। ছবিটা আমি ছোট করে আঁকতাম, বাট এখানে যেহেতু আগেই আমরা কয়েকটা পেজটা নষ্ট করছি এই জন্য এটা একটু দেখা যেতেছে। এবং এটা ছিল আমাদের কেন্দ্র, এটা ছিল কেন্দ্র, এটা ধরো আমাদের এস প্রাইম ছিল। এই পাশটা নিয়ে কাজ করার দরকার নাই, এটা ধরো আমাদের এস, এটা ছিল আমাদের এস, মানে উপকেন্দ্র আর কি, দুটো উপকেন্দ্র। সো এখন কথা হচ্ছে এটা আমাদের ছিল আর এটা ছিল আমাদের জেড বিন্দু, এটাও আমি জানি। সো এর এল প্রাইম ছিল তোমাদের এখান দিয়ে, এই দৈর্ঘ্যটা লাগবে। সো এটা হচ্ছে আমাদের এল, এটা হচ্ছে আমাদের এল প্রাইম। একটা বের করতে গেলে এই পাশেরটা অটো বের হয়ে যাবে, কারণ দুইটা সেমই এল প্রাইম। সো এখন আমি অলরেডি কিছু এই পাশে নিয়ে কাজ করলে হয়, আমি অলরেডি কিছু দূরত্ব জানি, যেমন তোমাদের এই দূরত্বটা আমি আগে বের করছি সি জেড, এটা ছিল এ বাই ই, এ বাই ই। আর তোমাদের এই সিএসটা ছিল এ ই, একটু নিচে রাখি। এটা ছিল এই, এটা কিন্তু আমি জানি। সো এখন আমার
আমাদের এটা হচ্ছে এস এল, এটা হচ্ছে এস এল প্রাইম। দেখো মানে এর বিন্দু থেকে আমার উপকেন্দ্র হচ্ছে এস এল, আর তোমাদের এর বিন্দু থেকে তোমার নিয়ম রেখা দূরত্ব কিন্তু আমাদের কি বলতে পারো যে এরকম। আমি দেখাই এখানে ওই তোমাদের আগে যে কনসেপ্ট আছে না, ওই ই এসপি ইকুয়াল টু ই ইন্টু পি এন দিয়ে এখানে কাজটা হবে আর কি। সো দেখো আমাদের এই দূরত্বটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখার দূরত্ব, আর এটা হচ্ছে আমাদের, এটাকে আমরা বলে হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব যেটা বলো, আর পুরোটা কিন্তু আমাদের উপকেন্দ্রিক লম্ব, মানে এল এল প্রাইম, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। তো এটা হচ্ছে আমাদের ধরো এল এম আর কি, ঠিক আছে। সো এখন দেখো যদি এরকম হয়, বা তুমি এখানে এটা দিয়েও দেখাতে পারো, এটা দেখো যেমন এম প্রাইম, এল এম প্রাইম হতে পারে, এল প্রাইম এম প্রাইম, এটা হচ্ছে আমাদের নিয়ামক দূরত্ব, আর এসপিটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক দূরত্ব, বুঝতে পারছো? সো এখন দেখো আমার এটা তো একটা উপকেন্দ্রের উপরে একটা বিন্দু বা পি বিন্দু বলতে পারো, তাহলে আমাদের এই দূরত্বের কি অনুপাতটা ই হবে এটা আমি জানি, মানে এস এল আর এল এম। তাহলে আমরা এরকম দেখতে পারি যে শর্ত অনুসারে আমরা জানি যে এস এল ইকুয়াল টু ই ইন্টু পি, এমটার জায়গায় হবে এল এম, এটা আমি কিন্তু জানি। সো এল এম যদি জানি, এখন দেখো আমার কি করতে পারি, এস এলটা বা এস এল ইকুয়াল টু এখানে ই থাকলো। সো এখন দেখো যদি আমি এস এলটা তো রাখলাম, এখন ই এল এম এর জায়গায় লিখে দেখো এল এম এই জেড বলো আর এল প্রাইম বলো, এই তিনটা কিন্তু সমান। আর এটা আমাদের কি ছিল, দেখো এই বিন্দু ছিল, এটা ছিল এই প্রাইম বিন্দু, এগুলো তো আমাদের মাথায় অলরেডি আছে। সো এটাকে আমি কি করলাম, এই এল এম এর জায়গায় লিখে দিলাম এস জেড, এটা লিখে যায় ইন্টু এস জেড লেখা যায়। সো যদি হয় তাহলে আমি কি করতে পারি, দেখো এইচ জেডের একটা মান আমি বের করে নিই, দেখো এস এল ইকুয়াল টু ই ইন্টু এইচ জেডের মান। এখন এইচ জেড ইকুয়াল টু কি, দেখো আমি কিন্তু এইটা পুরোটা জানি হচ্ছে কি, পুরোটা হচ্ছে আমার এ বাই ই, আর এটা ছিল এ ই, তাহলে এটা কী হবে, এ বাই ই মাইনাস এ ই হবে এতটুকু, মানে এটা হচ্ছে আমাদের এ বাই ই মাইনাস এ ই, এটা হবে, এটাই তো আমরা এইচ জেড, এটা আমরা এইচ জেড, তাহলে এটা আমি রাখতে পারি এ বাই ই মাইনাসের এ ই, এটা লেখা যায়। সো এখানে থাকে কি, দেখো আমি যদি একটু গুণ করে দিই তাহলে এখানে থাকবে শুধু এ মাইনাসের তোমাদের কি থাকে এ স্কোয়ার, থাকে, তাহলে এটা আমার কমন যায়, যদি এখানে এ কমন নিলে এস এল ইকুয়াল টু এ কমন নিলে কী থাকবে, দেখো তোমাদের এ কমন নিলে ওয়ান মাইনাস ই স্কোয়ার, এরকম থাকে ওয়ান মাইনাস ই স্কোয়ার, এস এলটা পেয়ে গেছে ওয়ান মাইনাস ই স্কোয়ার। সো এখন তাহলে এইটা একটু চেনা চেনার মধ্যে এ ইন্টু ওয়ান মাইনাস ই স্কোয়ার, এটার মান কিন্তু একটু আগে আমি বের করছিলাম, এ ইন্টু ওয়ান মাইনাস, দেখো এই যে এটা ছিল আমাদের ইয়ের মান, বি স্কোয়ার ছিল এ স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ই স্কোয়ার, তাহলে এটা যদি আমি ইয়া করে দিই তাহলে এমন হবে ওয়ান মাইনাস ই স্কোয়ারের মানকে আমি বের করতে, এখন বের করে নেওয়া যায় চাইলে, এই যে ওয়ান মাইনাস ই স্কোয়ারের মান এটাতে, দেখো এটা থেকে আমি ওয়ান মাইনাস ই স্কোয়ারের জায়গায় তুমি বি স্কোয়ার বাই স্কোয়ার বসাতে পারবা, ঠিক আছে? তাহলে এটা হয় বা এস এল এ রাখলাম ইন্টু লিখতে পারো যে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এরকম বি স্কোয়ার বাই স্কোয়ার, তাহলে লেখা যায় বা এস এল ইকুয়াল টু, দেখো একটা এই কাটে তাহলে বি স্কোয়ার বাই এ, এটা পাইছি আমি এস এল। সো এস এল যদি এটা পাই তাহলে এস এল প্রাইমও কিন্তু সেম, মানে এইটা আর কি, যদি একটু দেখায় আমাদের এটা হচ্ছে এটা হচ্ছে বি স্কোয়ার বাই
এ বি স্কোয়ার বাই এ, এটাও কি আমার বি স্কোয়ার বাই এ, দুটা পাইছি। কারণ এইটা এই দূরত্ব সমান, এখানে দেখাতে পারলে আমরা এটা তো দূরে নিয়ে গেছি, ভুল হয়েছে, একটু এদিকে নিলে ভালো হতো, তখন এই সেলটা আমি পেয়ে গেলাম। সো এখন তাহলে আমাদের টোটাল উপকেন্দ্রিক লম্বটা কী হবে, এল এল প্রাইম, এটা হবে পুরোটা, এই টোটালটা ডাবল হবে অবশ্যই। এটা লিখতে পারি আমাদের 2 বা 2b স্কোয়ার বাই এ স্কোয়ার লিখলে হয়। দেখো আমাদের উপরে কিন্তু লম্ব বলা যায় বলে আমি বলছি যে ছোটোটা থাকবে উপরে, নিচে থাকবে বড়টা। দেখো উপরে কি আছে বি স্কোয়ার, নিচে আছে মানে বিটা কি, আমরা এখানে অবশ্যই কি এইচ গ্রেটার দেন বি ছিল, সো বিটা ছোটো এটা বড়, এই জন্য আমাদের উপরে আছে ছোটোটা, নিচে আসছে বড়টা। সো এটাই হচ্ছে তোমাদের ব্যাপার। হ্যাঁ, তাহলে এল এল প্রাইম ইকুয়াল টু 2 ইন্টু বি স্কোয়ার বাই এ, আবার এ স্কোয়ার লিখলাম কেন এখানে, তো বি স্কোয়ার বাই 2 বি স্কোয়ার বাই এ। দেখো আমাদের উপরটার স্কোয়ার মানে ছোটোটার স্কোয়ার হবে সবসময় উপরে। এটি হচ্ছে আমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। হ্যাঁ, এই ক্ষেত্রের ক্ষেত্রে দেখো আমাদের উপরে ছোটোটা আর বড়টা নিচে, আর বি এর ক্ষেত্রে হবে উল্টোটা, মানে বি এর কাটাতে যদি এ হয় তাহলে এটা হতো এরকম, ডাইরেক্ট লিখে দেবে তুমি 2a স্কোয়ার বাই বি, এরকম আসতো 2a স্কোয়ার বাই বি। সো এটা বুঝতে পারছো। সো যদি এটা আমি এখন দেখো আমার সব দূরত্ব কিন্তু জানা হয়েছে, সো সব দূরত্ব জানলে কিন্তু এবার আমি স্থানাঙ্কগুলো বের করতে পারবো। দেখো আমাদের এই যে দূরত্বটা ছিল এটা মাত্র বের করছি বি স্কোয়ার বাই এ, বি স্কোয়ার বাই এ, এটা কিন্তু আমাদের বি স্কোয়ার বাই এ, এটাও বি স্কোয়ার বাই এ। এটা অন্য কালার দিয়ে লেখে, চলো লাল কলম দিয়ে লেখি। লাল কলমটা কই গেল, এটা হচ্ছে আমাদের বি স্কোয়ার বাই এ, এটাও কিন্তু আমাদের বি স্কোয়ার বাই, এটাও বি স্কোয়ার বাই। সো এটা গেল, এখন আমি কিন্তু বিন্দুগুলো বের করতে পারবো, মানে স্থানাঙ্কগুলো। তো স্থানাঙ্কগুলো যদি বের করতে চাই তাহলে দেখো একদম সহজ, কঠিন কিছু না। যেমন চলো এই দুটোতে আমরা বের করছি, এখন তোমরা একটা কাজ করো, এই তিনটা বিন্দু আমরা বের করছি, সো এস বিন্দুটা বের করতে পারো। এটা আর কোনো কালার, আচ্ছা এই কালারটা নেই। এস বিন্দুর ক্ষেত্রে দেখো এটা ছিল আমাদের এ ই, তাহলে হলো 0,AE, সরি A,0 বলতে হবে, কিন্তু এটা হচ্ছে মাইনাসের দিকে, জন্য হচ্ছে মাইনাসের A,0, এটা আমাদের এস বিন্দু। আর এইটা হচ্ছে যে এটা ছিল আমাদের আচ্ছা, এটাকে আমি হচ্ছে প্লাসের A,0, এটা হচ্ছে এস প্রাইম বিন্দু। তারপর হচ্ছে দুইটা গেল, এবার আর কি আছে তোমাদের উপকেন্দ্রিক লম্ব, এটাও বের করতে পারো এল। দেখো এটা হচ্ছে আমাদের কত, -AE, আর লম্ব হচ্ছে বি স্কোয়ার বাই এ, তাহলে এটা হবে এরকম। এরকম হতে হবে, প্লাসের বি স্কোয়ার বাই এ, এটা হবে এল প্রাইম, আর এটা হচ্ছে এল অন, আর এটা হবে কি মাইনাসের AE মাইনাসের বি স্কোয়ার বাই এ, আর নিচে এটা মাইনাসের বি স্কোয়ার বাই। সেমভাবে তুমি এটাও বার করতে পারবা, এটা দুইটাই প্লাস হবে AE বি স্কোয়ার বাই এ, এটা AE বাট মাইনাসের বি স্কোয়ার বাই এ। তাহলে বিন্দুগুলো কিন্তু আমরা সব জেড বিন্দু বের করতে পারো। দেখো এই পুরো দূরত্ব ছিল AE,
হ্যাঁ, তাহলে মাইনাস এ আর একটা জিরো, তাহলে মাইনাস ই বাই এ বাই ই, সরি পুরোটা ছিল কি এ বাই ই না, তাহলে এটা কমা জিরো। এটা জেড প্রাইম বিন্দু তুমি বের করতে পারো চাইলে। সো এটা ছিল কি আমার পুরোটা ছিল এ বাই ই, তাহলে এ বাই ই কমা জিরো। দেখো কতগুলো বিন্দু কিন্তু বের হয়ে গেছে। আর কোনো বিন্দু কি আছে? মনে তো হয় না। সো আমি একটু পরে বাকিটা দেখাচ্ছি, ক্লাসটা অনেক লং হয়ে গেছে। সো তার মানে বিন্দুগুলো আমরা একটু পরে লিখবো আলাদা করে।